সফটওয়্যারটা এটা দেখতে পাচ্ছ কি কি দেখতে পাচ্ছ বলো তো তোমার আমার পেলভিস ছাড়াও এই যে এখানে লেখা আছে ধরো একটা ফোল্ডারে আছে গেমস ভিজিবল বডি এগুলো দেখা যায় স্যার এগুলো দেখা যাচ্ছে তাই না স্যার এগুলো দেখা যাচ্ছে এবার স্যার ফুল স্ক্রিন হয়ে গেছে এটা পেলভিস তাহলে তোমরা বললে কিডনির ম্যাক্রোস্কোপিক ফিচার আসলে এই আইটেমটা মেইনলি তো কিডনির উপরে ম্যাক্রোস্কোপিক ফিচার বলো তো একজন ম্যাক্রোস্কোপিক ফিচার হচ্ছে কিডনি ফিচার কি পেয়েছিলাম আমরা প্রপার রেনাল সাইনাস কিডনি প্রপার আর হচ্ছে রেনাল সাইনাস শুনতে পাচ্ছিলাম না আপনি বলো কিডনি টিস্যু প্রপার আর রেনাল সাইনাস তারপরে স্যার কিডনি প্রপারে দুটো ভাগ আছে কর্টেক্স মেডুলা আর রেনাল সাইনাস তো স্যার কন্টেন্টস অফ পেলভিস পেলভিস এখন কিডনি শেষের দিকে আমাদের ছিল হচ্ছে কিডনি ফ্রম ব্যাক তাই না কিডনি ফ্রম বিহাইন্ড এইটা হয়তো পড়ার কথা ছিল যে শেষে তার সময় ছিল না তো আমরা পড়তে পারলাম না কিডনি ফ্রম বিহাইন্ড এই কিডনি ফ্রম বিহাইন্ড যেটা এইটা তো আমরা একবার পড়েছি তাই না পড়েছিলাম জি স্যার কার সঙ্গে পড়েছিলাম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে যেহেতু পড়ছি আমরা একবার ওইটা বিস্তারিত আমরা পড়বো না আমরা হচ্ছে জাস্ট জেনে যাব মেইন কথাগুলো যে আমরা যদি কিডনি ফ্রম বিহাইন্ড দেখি তাহলে আমরা কি কি স্ট্রাকচার পাবো তাহলে কি কি স্ট্রাকচার পাবো একবার পিছন দিক থেকে যদি তুমি দেখো তাহলে আমরা প্রথম পাবো স্কিন তাই না স্কিনের পরে পাবো কি সুপারফিশিয়াল ফাসা হ্যাঁ আমাদের তো একটা ইনসিশন দিতে হবে তাই না একটা ইনসিশন দিতে হবে ধরো যে এই এই রেনাল অ্যাঙ্গেল হ্যাঁ না একটা ইনসিশন দিতে হবে মিড লাইন বরাবর একটা ইনসিশন দিতে হবে তাই না এরপরে এই 12 অথবা 11 স্পাইন থোরাসিক স্পাইন বরাবর একটা ট্রানভার্স আর হচ্ছে থার্ড লাম্বার বরাবর একটা ট্রানভার্স ইনসিশন দিতে হবে ইনসিশন দিয়ে তারপরে ডিসেকশন করে ল্যাটারালি আমরা স্কিনটাকে সরাই নেব এদিকে ল্যাটারালি সরাই নেব সরাই নিলে তাহলে আমরা প্রথম পাবো স্কিনের পরে পাবো কি সুপারফিশিয়াল ফাসা সুপারফিশিয়াল ফাসার পরে কি পাওয়া যাবে ডিপ ফাসা তাই না আর ডিপ ফাসায় কি পাওয়া যাবে এখানে ডিপ ফাসা হচ্ছে ইন দা ফর্ম অফ হ্যালো কথা শুনতেছো তোমরা জি স্যার ডিপ ফাসা এখানে কি পাওয়া যাবে ডিপ ফাসা ডিপ ফাসার এখানে নাম কি হবে থোরাকোলাম্বার ফাসা হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম ডিপ ফাসা মানেই এখানে হলো থোরাকোলাম্বার ফাসা তাই না বা লাম্বার ফাসা থোরাকোলাম্বার ফাসা তাহলে ডিপ ফাসার ভিতর আমরা পাবো হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা তাহলে স্কিনের পথে সুপারফিশিয়াল ফাসা এরপরে থোরাকোলাম্বার ফাসাকে আমরা ডিসেকশন করে উঠাই ফেললে তারপরে আমরা একটা মাসেল পাবো যে মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল বা স্যাক্রোস্পাইনালিস বা ইরেক্টর স্পাইনি মাসেল ইরেক্টর স্পাইনি মাসেলটাকে আমরা এই মিডিয়াল দিকে যদি সরাই রাখি সরানোর পরে আমরা পাবো হচ্ছে কি যে মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা তাই না মিডল লেয়ার অফ ফাসা মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসার পরে আমরা পাবো কি কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেলকে সরাই আমরা কি পাবো অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা বা ফাসা অফ দা কোয়াড্রাটাস লাম্বোরাম এই অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা আর এই যে আমাদের কোনটা ছিল অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা আর হচ্ছে কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল এই মাসেল এর মাঝখানেই হলো আমরা ভেসেল গুলো পাবো কোন ভেসেল সাবকোস্টাল নার্ভ এন্ড ভেসেলস ইলিও ইঙ্গুইনাল ইলিও হাইপোগ্যাস্ট্রিক ইলিও ইঙ্গুইনাল নার্ভ এই দুটো ওইখানে পাবো এরপরে যখন অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসাকে আমরা কাটবো তারপরে কি পাওয়া যাবে তার সামনের দিকে আমরা কি পাবো রেনাল ক্যাপসুল স্যার হ্যাঁ রেনাল ক্যাপসুল তো রেনাল ক্যাপসুল হচ্ছে কয়টা ক্যাপসুল কথা বলছিলাম আমরা চারটা ক্যাপসুলের কথা বলা হয়েছিল তো চারটে ক্যাপসুলের কথা বলতে পারো অথবা তুমি বলো যে এরপরে কি পাবো আমরা বলো পেরিরেনাল ফ্যাট প্যারারেনাল ফ্যাট
প্যারারেনাল ফ্যাট। তাহলে আমরা যখন অ্যান্টিরিয়র লেয়ার অফ, সবগুলোই কিন্তু বলতে হবে, কেবল কিডনি ট্রু যে ক্যাপসুল সে পর্যন্ত চলে যেতে হবে আমাদের। তাহলে নেক্সট আমরা পাবো হচ্ছে প্যারারেনাল ফ্যাট। প্যারারেনাল ফ্যাটকে সরায়ে আমরা পাবো হচ্ছে রেনাল ফাসা বা ফলস ক্যাপসুল অফ দা কিডনি। এরপরে আমরা পাবো কি পেরিরেনাল ফ্যাট, পেরিনেফ্রিক বা পেরিরেনাল যাই বলো, পেরিনেফ্রিক ফ্যাট। পেরিনেফ্রিক ফ্যাটকে সরায় আমরা সামনের দিকে যাব, সামনের দিকে গেলে পাবো হচ্ছে কি রেনাল ক্যাপসুল, ট্রু ক্যাপসুল অফ দা কিডনি, তাই না? ফাইব্রাস ক্যাপসুল বা ট্রু ক্যাপসুল অফ দা কিডনি। এই পর্যন্ত তো আমরা পৌঁছায় গেলাম, তাহলে তো আমরা কিডনি পর্যন্ত পৌঁছায় গেলাম। এটা হলো কিডনি ফ্রম বিহাইন্ড। এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচারের ভিতর আসছিল হচ্ছে থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ফাসা তো তোমাদের বলা হয়েছে যে থোরাকোলাম্বার ফাসা মানে পোস্টেরিয়র অ্যাবডোমিনোথোরাসিক যে ওয়াল, এই ওয়ালে যে ডিপ ফাসা আছে, এই ডিপ ফাসাটাকেই থোরাকোলাম্বার ফাসা বলে। এই থোরাকোলাম্বার ফাসা হচ্ছে যে দুটো পার্টে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে লাম্বার ফাসা আর একটা হচ্ছে থোরাসিক ফাসা। এই দুটো মিলেই তো থোরাকোলাম্বার ফাসা। তা লাম্বার যে ফাসা, এই লাম্বার ফাসার হচ্ছে 3টে লেয়ার থাকে, যেটা পোস্টেরিয়র, মিডিল এন্ড এন্টিরিয়র লেয়ার। পোস্টেরিয়র এন্ড মিডিল লেয়ারটা হলো থিক লেয়ার, আর এন্টিরিয়র লেয়ারটা একটু থিন লেয়ার। এখন আমাদের এটার যে তোমার অ্যাটাচমেন্ট জানতে হবে যে থোরাকোলাম্বার ফাসার অ্যাটাচমেন্ট কোথায়। থোরাকোলাম্বার ফাসার যে পোস্টেরিয়র লেয়ারের এই মিড লাইন বরাবর অ্যাটাচমেন্টটা অন্তত অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে যে এই মিড লাইন বরাবর অ্যাটাচমেন্ট কোথায় আছে। মিড লাইন বরাবর কোথায় অ্যাটাচমেন্ট আছে? লাম্বার ভার্টিব্রাল ট্রান্সভার্স পোস্টেরিয়র লেয়ার তো এই বরাবর দেখাচ্ছি, তাহলে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, তাই না? পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে মিডিয়ালি স্পাইনাস প্রসেসের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, আর ইন্টার স্পাইনাস যে লিগামেন্ট থাকবে সেই লিগামেন্টের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। আর মিডিল লেয়ার অ্যাটাচমেন্ট কোথায় থাকবে? মিড লাইন বরাবর মিডিল লেয়ারের অ্যাটাচমেন্ট থাকবে হলে ট্রান্সভার্স প্রসেসের টিপে স্যার, টিপ অফ দা ট্রান্সভার্স প্রসেস। অ্যান্টিরিয়র লেয়ার, তাহলে আমরা বলে ফেললাম এই বরাবর হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, এই এর মিডিল এর ট্রান্সভার্স প্রসেস বরাবর হচ্ছে অ্যান্টিরিয়র লেয়ার। আর anterior surface of the transverse হ্যাঁ, অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, এই অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে একটা ভার্টিক্যাল রিজ থাকে। এই যে এইখানে যেরকম দেখা যাচ্ছে একটা ভার্টিক্যাল রিজ, এরকম একটা ভার্টিক্যাল রিজ থাকে। এই ভার্টিক্যাল রিজ বরাবর হচ্ছে থাকবে আমাদের কি অ্যান্টিরিয়র লেয়ারের অ্যাটাচমেন্ট। এখন আসো যে এই আমরা 3টে লেয়ার বললাম, 3টে লেয়ার ল্যাটারালি এসে কি হবে? ল্যাটারালি এসে কি হবে? মিডিয়ালি তো 3টে লেয়ার 3 জায়গায় অ্যাটাচমেন্ট দিল, আর এই 3টে লেয়ারের ভিতর দুটো গ্যাপ হলো, এই দুটো গ্যাপে দুটো মাসেল থাকলো, একটা হচ্ছে ইরেক্টর স্পাইনি আর একটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। কথা কি বুঝতেছো তোমরা? এইখানে আর এই দুটো এর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে থাকলো এই মাসেলটা, ওর সামনে যে আরেকটা গ্যাপ হলো, গ্যাপে থাকলো আর একটা মাসেল। ল্যাটারালি এসে কি হবে? ল্যাটারালি এসে এই 3টে লেয়ার একসঙ্গে ফিউজড হয়ে যাবে, একটা অ্যাপোনিডোটিক শীট তৈরি করবে। সেই অ্যাপোনিডোটিক শীট থেকে কি তৈরি হবে? আমাদের ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেলটা এখান থেকে অরিজিন হবে, তাই না? আর হচ্ছে এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে ওই মাসেলগুলোর। আর উপর দিকে যদি আমরা যাই তাহলে কি হবে? উপর দিকে স্যার, উপর দিকে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এগুলো পড়ছিলে না? স্যার কিসের সঙ্গে? স্যার, ডায়াফ্রামের সঙ্গে। এই যে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এই ল্যাটারাল আর্কুয়েট যে লিগামেন্ট, এই লিগামেন্টটা তৈরি করবে হচ্ছে আমাদের কে উপর দিকে যে অ্যান্টিরিয়র লেয়ার, অ্যান্টিরিয়র লেয়ার যেরকম উপর দিকে যে হচ্ছে ওই ইটা তৈরি করবে। এবং পোস্টেরিয়র লেয়ার কি করবে? পোস্টেরিয়র লেয়ার হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাবে, হচ্ছে পোস্টেরিয়র লেয়ারটা কন্টিনিউয়াস হয়ে যাবে এই যে থোরাসিক পার্ট অফ দা থোরাকোলাম্বার ফাসা হয়ে কন্টিনিউয়াস হয়ে চলে যাবে। আর থোরাসিক ফাসাটা তারপরে আলটিমেটলি কোথায় ইনসারশন দেবে? থোরাসিক ফাসা
thoracic fascia যে রিবের অ্যাঙ্গেল অফ দ্য রিব পড়া হয়েছিল না এক জায়গায়, অ্যাঙ্গেল পড়ছিল নাকি? জি স্যার। অ্যাঙ্গেল অফ দ্য রিব যেটা হচ্ছে কমন সাইট ফর ফ্র্যাকচার অফ দ্য রিব, সেই অ্যাঙ্গুলেশনের ওইখানে যে এটা রিজ থাকে, ওই পোস্টিরিয়রলি ওই রিজের যে অ্যাটাচমেন্ট দেবে। আর আরো উপরে যে উঠে তারপরে হচ্ছে ওই সার্ভাইকাল সেরাটাস, না সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র যে মাসেল, এই পোস্টেরিয়র সুপিরিয়র মাসেলের ডিপ দিয়ে যে তারপরে সার্ভাইকাল যে ফাঁসা, সেই ফাঁসার সঙ্গে মোটামুটি অ্যাটাচমেন্ট দেবে, মার্জ হয়ে যাবে। আর নিচের দিকে যদি দেখো, নিচের দিকে কি হবে? নিচের দিকে লেয়ারটা হচ্ছে স্যার ইলিওলাম্বার লিগামেন্টের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, ইলিওলাম্বার লিগামেন্ট আর হচ্ছে আমাদের এই ইলিয়াক ক্রেস্ট, মোটামুটি ইলিওলাম্বার লিগামেন্ট আর ইলিয়াক ক্রেস্টের সঙ্গে এগুলো অ্যাটাচমেন্ট দেবে। মোটামুটি এইটুক ধারণা থাকলেই হবে, একেবারে ডেফিনিট ধারণা থাকতে হবে হলো আমাদের যে মেডিয়ালি কোন কোন জায়গায় আসে অ্যাটাচমেন্ট দেবে। এবার আসো আমাদের কিডনি ফ্রম ব্যাক একটু জানা হলো, এরপরে আসো কোনটা জানতে হবে আমাদের? ইউরেটার। আমরা আজকে ইউরেটার আর সুপ্রারেনাল গ্ল্যান্ড সম্বন্ধে একটু জানবো আর কি। তারপর আর একদিনের ক্লাসে ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা পড়াবো যদি আগামীকাল। তোমাদের ওই ফিজিওলজি টিচার কি প্রতিদিনই ক্লাস নিচ্ছে নাকি? স্যার প্রায় নিচ্ছিলাম স্যার, প্রায় রেগুলার নিতেছিলেন, আমাদের আজকে আপনি ক্লাস অফ ছিল। আপনি ক্লাস দিচ্ছেন এই জন্য মেবি স্যার আজকে অফ দিচ্ছে। তাই তো, এখন তো ক্লাস দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে দেখতেছি। জি স্যার। আমি তো সেদিন মমতাজের সঙ্গে কথা বললাম, তা ও বললো যে ক্লাস একটার পর একটা ক্লাস আছে, 2 দিন আগে নিতে পারলাম না এই কারণে। তাহলে এবার আসে ইউরেটার। এই জন্য আগে আগে দিয়ে দিচ্ছি ক্লাসটা আজকে, যে ইউরেটার। ইউরেটার কি জিনিস? ইউরেটার হচ্ছে একটা মাস্কুলার টিউব, যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি এটা ইউরেটার, এই ইউরেটার পেলভিস, পেলভিসের পর থেকে ইউরেটার। ইউরেটার হচ্ছে একটা মাস্কুলার টিউব, যে মাস্কুলার টিউবটা হচ্ছে এটা থিক ওয়ার্ল্ড এক্সপেনসাইল মাস্কুলার টিউব, যেটা স্মুথ মাসেল দিয়ে তৈরি, আর এটা এক্সটেন্ড করতেছে কোথায়? রেনাল পেলভিস থেকে শুরু করে একেবারে ইউরিনারি ব্লাডার পর্যন্ত এটা এক্সটেন্ড করতেছে। এই ইউরিনের মাঝখান দিয়ে পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে মিল্কিং করে, মিল্কিং মানে দুধ যেরকম দোয়ায় এই বান থেকে, সেরকম করে মিল্কিং করে ইউরিনকে একেবারে কিডনি থেকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত পৌঁছায় দেয়। এর মেজারমেন্টের ভিতর হচ্ছে লেন্থ কতটুকু আর এর ক্যালিবার কত, এর ডায়ামিটার। তাহলে এর লেন্থ হচ্ছে আমরা জানি 25 সেন্টিমিটার। তা 25 সেন্টিমিটার, এটা আসলে কোনো বইতে তো ক্লিয়ার লেখা নাই, তারপরেও আমাদের ধরতে হবে যে এই যে লোয়ার বর্ডার, এই লোয়ার পোল অফ দ্য কিডনি, এইখান থেকে পেলভি ইউরেটারিক জাংশন, পেলভি ইউরেটারিক মানে ইউরেটার রেনাল পেলভিস আর ইউরেটার জাংশন, এইখানে একটা কনস্ট্রিকশন থাকে, বুঝছো? পিইউ যে বলা হয়, পেলভি ইউরেটারিক জাংশন, এই কনস্ট্রিকশন থেকে শুরু করে একেবারে যেখানে যে ইসে ব্লাডারে পৌঁছাইছে এই পর্যন্ত হচ্ছে 25 সেন্টিমিটার, আর এর ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার মতো এর ডায়ামিটার। যদি কোর্স বলো, কোর্স, তো কোর্সের জন্য আমাদের জানতে হবে হলো মোটামুটি কোথা থেকে শুরু হয়ে কোন বোনের রিলেশনে কিভাবে গেল, এইটুকু সম্বন্ধে আমাদের জানতে পারলেই হবে যে কোর্সটা কি। কোর্সটা এরা যেভাবে আঁকছে এটা একটু কঠিন হয়ে গেছে, কেন যেন মিলতেছে না। যে কোর্সটা হলো কি, যে এটা ডাউনওয়ার্ড কন্টিনিউশন অফ দ্য ফানেল শেপ। তোরা শুনতেছিস? তোমরা তো কথাবার্তা কিছু বলছো না, এই জন্য বুঝতে পারছি না যে তোমরা আসো কিনা। তাহলে রেনাল পেলভিসের ডাউনওয়ার্ড কন্টিনিউশন হয়ে এটা যাচ্ছে, এরপরে এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড স্লাইটলি মেডিয়ালি রান করে। ডাউনওয়ার্ডস এন্ড স্লাইটলি মেডিয়ালি রান করে কিসের উপর দিয়ে রান করে? এইখানে যে আমাদের যে সোয়াস প্লেজর মাসেল থাকে, এই সোয়াস প্লেজর মাসেলের এন্টিরিয়রলি রান করতেছে। আর এর রিলেশন কি কেমন? আর রিলেশন থাকতেছে পোস্টিরিয়র রিলেশনে, আর কি থাকতেছে? পোস্টিরিয়র রিলেশন থাকবে হচ্ছে টিপ অফ দা লোয়ার ফোর ট্রানভার্স প্রসেস, হ্যাঁ লাম্বার ট্রানভার্স প্রসেস। তাহলে লাম্বার ভার্টিব্রার ট্রানভার্স প্রসেসের টিপের
টিপের কাজ দিয়ে এটা রান করবে এবং সোয়াস মেজরের সামনে দিয়ে এটা রান করবে। তাহলে তাহলে টিপের সামনে থাকবে সোয়াস মেজর, আর সোয়াস মেজরের সামনে থাকবে হচ্ছে আমাদের এই ইউরেটার। ইউরেটার। আর জি, স্যার। ইউরেটারটা এর সাথে পেলভিক ব্রিমকে যখন ক্রস করবে, এটা তো আমাদের পেলভিক ব্রিম, এই পেলভিক ব্রিমকে যখন ক্রস করবে, তাই না, তাহলে পেলভিক ব্রিম, এই পেলভিক ব্রিমকে ক্রস করবে কোথায়, যেখানে আছে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে হচ্ছে এটা পেলভিক ব্রিমকে ক্রস করবে। এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে থাকবে হচ্ছে বাইফার্কেশন অফ যে কমন ইলিয়াক আর্টারি। তাহলে কমন ইলিয়াক আর্টারি যে বাইফার্কেশন, এই বাইফার্কেশনের সামনে দিয়ে, আর সেই বাইফার্কেশন থাকবে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে, এই জয়েন্টের সামনে দিয়ে হচ্ছে এ রান করবে। মানে পেলভিক ব্রিম থেকে, অ্যাবডোমেন থেকে আমাদের পেলভিসে যাবে। যদি এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট আর একটা হচ্ছে পেলভিক পার্ট। তাই এই পেলভিক পার্ট এরপরে কি করবে, পেলভিক পার্ট হচ্ছে রানস ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি। এইখান থেকে ডাউনওয়ার্ডস, এইখান থেকে রান করবে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করবে অ্যালং দা anterior margin of the গ্রেটার সাইটিক নট। এটা সাইটিক নস। তাহলে কথা বুঝছো, এইখানে যেরকম ভাবে আমরা দেখতেছি জি স্যার। এটা আসলে ওইভাবে আমাদের মিলতেছে না, সেটা কিন্তু বুঝো। যে প্রথমে আমরা বললাম যে এটা ডাউনওয়ার্ড কন্টিনিউশন অফ দ্য রেনাল পেলভিস, এটা রান করবে ডাউনওয়ার্ডস এন্ড স্লাইটলি মেডিয়ালি, anterior to the psoas major muscle and anterior to the tip of the transverse process of the lower fourth lumbar vertebra. তারপরে যখন পেলভিক ব্রিম ক্রস করবে তখন হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে আসবে। এরপরে সে রান করবে কোন দিকে, ডাউনওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি। এই দিক থেকে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করবে। ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রাউন্ড করবে। ল্যাটারালি রাউন্ড করে কোন দিকে যাবে, ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস কেন বলছে বুঝতেছো কথা, মানে আমাদের পেলভিসের গড়নটাই তো এইটা সুপিরিয়রলি চলে যায়, পোস্টোর সুপিরিয়রলি পেলভিসটা চলে যায় অ্যাবডোমেনের সঙ্গে। এই জন্য এইখান থেকে রান করে এই বরাবর, এইখান থেকে এই বরাবর রান করে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস যাবে এন্ড ল্যাটারালি এই পর্যন্ত এই বরাবর রান করবে, মানে অ্যালং দা anterior margin of greater গ্রেটার সাইটিক নস। এই যে গ্রেটার সাইটিক নসের অ্যান্টিরিয়র মার্জিন, এই অ্যান্টিরিয়র মার্জিন বরাবর রান করবে আপ টু দা ইসিয়াল স্পাইন। এই ইসিয়াল স্পাইন দেখা যাচ্ছে, এই ইসিয়াল স্পাইন পর্যন্ত রান করবে। এরপরে অ্যাবডাপ্টলি সে মেডিয়ালি, ফরওয়ার্ড এন্ড মেডিয়ালি চলে আসবে। এখান থেকে ফরওয়ার্ড এন্ড মেডিয়ালি এসে পেয়ে যাবে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার। তাহলে এইটুকু হচ্ছে কোর্স। তাহলে ইউরেটারের কোর্স সম্বন্ধে যদি জানা যায় তাহলে এইটুকু বলতে পারলেই হবে যে ইউরেটার এখান থেকে এসে এই পর্যন্ত আসলো, ইসিয়াল স্পাইন পর্যন্ত এসে এরপরে টার্নস কি ফরওয়ার্ড এন্ড মেডিয়ালি টু রিচ দি বেস অফ দা ইউরিনারি ব্লাডার। এই যে ইউরিনারি ব্লাডারের আসলো, ইউরিনারি ব্লাডারে এসে এটা অবলিকলি ইউরিনারি ব্লাডারের ভিতর রান করবে, অবলিকলি এর ইন্টারমুরাল পার্টটা অবলিকলি এবং সাইনুয়াসলি রান করবে। রান করে আমাদের ট্রাইগোনের একেবারে ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার যেটা আছে, যেটা বেজে থাকে, বেজের ভিতরে মানে ইন্টারনাল স্ট্রাকচার, এই ইউরিনারি ব্লাডার ইন্টারনাল ফিচার, সেই ট্রাইগনের ইউরিটারিক অরিফিস। সাইনাস কোর্স মানে সাইনুয়াস কোর্স মানে এস এর মতন, মানে এইখান থেকে তো শুধু আমরা বলতেছি অবলিকলি, মানে ইউরিনারি ব্লাডার যদি এরকম হয়, ধরো ইউরিনারি ব্লাডারের থিকনেস এরকম যদি হয় তাহলে ইউরিনারি ব্লাডারটা এরকম অবলিকলি আসবে, এটাকে বলতেছে অবলিকলি। আর সাইনুয়াসলি মানে হচ্ছে এই ইউরিনারি ব্লাডারের ভিতর দিয়েই আসবে, কিন্তু এরকম আসবে। কথা বুঝছো, এস শেপ। হ্যাঁ, সাইনুয়াস মানে হচ্ছে এরকম, শুধু অবলিক না, একটু অবলিক তো থাকবেই, অবলিকুইটি তো থাকবে, অবলিকুইটির সঙ্গে সঙ্গে এরকম আঁকা বাঁকাও হবে, এস শেপ। তাহলে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে
সাইনুয়াসলি ঢুকবে, ঢুকে যে ট্রাইগনে যে ইউরেটারিক যে অরিফিস, এই ইউরেটারিক অরিফিসে যে এ ওপেন হবে। তা আমরা এই যে টোটাল যে কোর্স বললাম, এই টোটাল কোর্সটাই ইউরিনারি ইউরেটারটা কিন্তু বিহাইন্ড দা পেরিটোনিয়াম, মানে একটা রিট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার হিসাবে রান করবে। এটা তো তোমাদের জানতে হবে যে রিট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার জাস্ট পেরিটোনিয়ামের পিছনে আমরা যদি আইডেন্টিফিকেশন করি, তো পেরিটোনিয়ামের পিছনে একে যদি একটু জেন্টেলি স্ট্রোক করা যায় তাহলে দেখা যাবে যে পেরিস্টালটিক মুভমেন্ট শুরু হয়ে যাবে। তাই এইভাবে আবার আইডেন্টিফিকেশন করতে হয়, দেখেও বোঝা যায়। তারপরে একটু স্ট্রোক করলে হাত দিয়ে একটু নড়া দিলেই ও আরো কি কেসো যেরকম উড়ামুড়া করে ওরকম একটা রিদমিক পেরিস্টালসিসের কারণে একটা মুভমেন্ট হবে। তাহলে পার্টসের কথা তো বললাম যে দুটো পার্টস আছে, একটা হচ্ছে পিইউ যে পেলভিউরিটারিক জাংশন থেকে এই আমাদের পেলভিক ব্রিম পর্যন্ত, এটা হলো অ্যাবডোমিনাল পার্ট। আর এইখান থেকে শুরু করে একবার বেজ অফ দা ব্লাডার পর্যন্ত এইটা হচ্ছে আমাদের পেলভিক পার্ট। তা দুটো পার্টই মোটামুটি লেংথ সমান 12.5 সেন্টিমিটার লেংথ। এখন অ্যাবডোমিনাল যে পার্ট, এই অ্যাবডোমিনাল পার্টের রিলেশন জানতে হবে আমাদের। হ্যালো, তোমরা শুনতে পাও? স্যার শুনতেছি স্যার। তাহলে অ্যাবডোমিনাল পার্টের রিলেশন, কি, যে রাইট কিডনি আর লেফট কিডনি যদি ধরো, এইটা তো রাইট কিডনি একটু নিচের দিকে, এটা হলো রাইট কিডনি। তা রাইট কিডনির এই অ্যাবডোমিনাল পার্টের এইখানে কে থাকে? এইখানে এরকম করে সেকেন্ড পার্ট অফ দ্য গুড। তাহলে ডুওডেনাম, সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম এখানে থাকতেছে। সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনামের পরে আমরা পাবো হচ্ছে তোমার যে রাইট কোলিক আর্টারি, এই দিক থেকে রাইট কোলিক আর্টারি চলে যাবে। এরপরে ইলিওকোলিক, এদিক থেকে ইলিওকোলিক আর্টারি চলে আসবে। আর এই দিক থেকে উপর দিক থেকে নিচের দিকে চলে আসবে হচ্ছে গোনাডাল ভ্যাসেলস। তাহলে এই দিকে আমরা প্রথমেই আমরা পেলাম কি, এই সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, তারপরে রাইট কোলিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি, তারপরে হচ্ছে এটা হচ্ছে গোনাডাল ভ্যাসেলস বা টেস্টিকুলার ও ওভারিয়ান ভ্যাসেলস। এরপরে এইখান দিয়ে আর একটা স্ট্রাকচার আমরা পাবো, যে স্ট্রাকচারটা হলো এইখান থেকে এই স্যাক্রাইলিয়াক জয়েন্ট পর্যন্ত আসবে, এইখান থেকে এই পর্যন্ত। সেটা কি জিনিস? এটা হচ্ছে রুট অফ দ্য মেজেন্ট্রি। যে সময় রিলেশন তোমরা পড়েছিলে যে রুট অফ দ্য মেজেন্ট্রি কি কি স্ট্রাকচারকে ক্রস করে, তার ভিতর কিন্তু আমাদের ইউরেটার ছিল, রাইট ইউরেটারটা ছিল, বুঝছো? তাহলে এই রুট অফ দ্য মেজেন্ট্রি, এই সব জায়গা দিয়ে হচ্ছে আমাদের কি রিলেশন পাবো আমরা ইসের রাইট ইউরেটারের অ্যান্টিরিয়র রিলেশন। এইগুলো সব অ্যান্টিরিয়র রিলেশন থাকবে। আর পোস্টেরিয়রলি কি থাকবে? পোস্টেরিয়রলি তো সোয়াস মেজর মাসেলস, আর এইখানে থাকবে বাইফার্কেশন অফ দা কমন ইলিয়াক আর্টারি। এই দুটো হচ্ছে পোস্টেরিয়র দিকে থাকবে। এটারও পোস্টেরিয়র দিকে সোয়াস মেজর মাসেল এন্ড বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি থাকবে। এছাড়াও এখানে আমরা কি পাবো, যে লেফট কোলিক আর্টারি, এদিকে লেফট কোলিক যে ভ্যাসেল গুলো, সেই ভ্যাসেল গুলো পাবো। তারপরে এখানে এই দিক থেকে যে সিগময়েড ভ্যাসেল 2 to 3 সিগময়েড ভ্যাসেল, যে সিগময়েড ভ্যাসেল গুলো পাওয়া যাবে। তারপরে পাওয়া যাবে আমাদের হচ্ছে ওই এগেইন রাইট গোনাডাল, লেফট গোনাডাল ভ্যাসেলস, গোনাডাল ভেসেলস আমরা এখানে পাবো। আর একেবারে যে এই যে পেলভিক ব্রিম, এই পেলভিক ব্রিমের এইখানে এই দিক থেকে এই ভি শেপ, সেই কি ছিল আমাদের সিগময়েড মেসোকোলনের রুট অফ দ্য সিগময়েড মেসোকোলন বা পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ দ্য সিগময়েড মেসোকোলন। এই সিগময়েড মেসোকোলনের এই যে ভি, এই ভির যে কনক্যাভিটি, এই কনক্যাভিটির ভিতর দিয়ে পাস করেছিল হলো আমাদের সেই ইউরেটার। এইগুলো হচ্ছে ইউরেটারের অ্যান্টিরিয়র রিলেশন। আর পোস্টেরিয়র রিলেশন তো আরো সহজ, যে পোস্টেরিয়র রিলেশন সম্বন্ধে আমরা জানলাম যে পোস্টেরিয়র রিলেশন কি বললাম? পোস্টেরিয়র রিলেশন এই দুটো থাকবে। এইখানে আসলে যে আমাদের পেলভিক, এবার হচ্ছে যে পেলভিক
রিলেশন, পেলভিক পার্টের রিলেশন। তো পেলভিক পার্টের রিলেশনে মেইনলি আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে পেলভিসের ভিতরে যত মাসেল, ব্লাড ভেসেল, নার্ভ যেগুলো আছে, মাসেল, ব্লাড ভেসেল এবং নার্ভ যেগুলো আছে, এই নার্ভ, মাসেল, ব্লাড ভেসেলের সে কি করবে, সামনে দিয়ে মানে ভিতর দিয়ে এবং অ্যান্টিরিয়রলি, অ্যান্ট্রোমেডিয়ালি সে রান করবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে দুটো এক্সেপশন আছে। দুটো এক্সেপশন কি আছে? একটা হচ্ছে এই যে এইখানে দেখো, এইদিকে দেখো যে ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার, আর এই যে ভাঁজ ডিফারেন্স, ইউরেটার আর এটা ভাঁজ ডিফারেন্স। তা ভাঁজ ডিফারেন্সটা, হ্যাঁ এই ভাঁজ ডিফারেন্স, এই ইউরেটার আর যেটা ভাঁজ ডিফারেন্স, এই ভাঁজ ডিফারেন্সটা হচ্ছে ইউরেটারকে অ্যান্টিরিয়রলি ক্রস করে যাবে। ইউরেটার পিছনে থাকবে আর তার সামনে দিয়ে আমরা তো জানি যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে এখানে ঢুকবে, ঢুকে ভাঁজ ডিফারেন্সটা, তারপরে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে হচ্ছে অ্যাবডোমিনে ঢুকে পড়বে, অ্যাবডোমিনে ঢুকে পড়ে তারপরে এটা ল্যাটারালি এন্ড পোস্টেরিয়রলি রান করে, তারপরে যখন মিডিয়াল আর অ্যান্টিরিয়র রান করবে তখন হচ্ছে সে এই ইউরেটারকে অ্যান্টিরিয়রলি ক্রস করবে। এই ভাঁজ ডিফারেন্স ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ ফিমেল এই ভাঁজ ডিফারেন্সের জায়গায় থাকবে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দা ইউটেরাস। আর এইখানে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইন কেস অফ ফিমেল এইখানে যে ব্রড লিগামেন্ট থাকবে, ব্রড লিগামেন্ট আমরা পরে জানবো যে ব্রড লিগামেন্ট কি। সেই ব্রড লিগামেন্টের বেজের দিকে এইখানে এসে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে রিলেশন, যেটা অবশ্যই একেবারে ছোট রাখতে হবে এবং অপারেশনের সময় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউটেরাইন আর্টারি। এই যে ইউটেরাইন আর্টারি, এই নিচের দিকে যে অ্যাপেক্স সার্ভিক্স অফ দ্য ইউটেরাস, এই সার্ভিক্স অফ দ্য ইউটেরাস, এইখান থেকে এই ইউটেরাইন যে আর্টারি থাকবে, এই ইউটেরাইন আর্টারিটা এর অ্যান্ট্রোমেডিয়ালি, এই ইউরেটারের অ্যান্ট্রোমেডিয়ালি রান করে তারপরে সার্ভিক্স অফ দা ইউটেরাসের দুই পাশে যে দুটো ইউটেরাসের দিকে রান করবে, এই দিক থেকে। যেমন ধরো এইখান থেকে হলো বাইফার্কেশন হয়ে এইখানে আসতেছে অ্যান্টিরিয়র ডিভিশন অফ দা কমন ইলিয়াক আর্টারি। এই কমন ইলিয়াক আর্টারি অ্যান্টিরিয়র ডিভিশন থেকে এই নিচের দিকে একটা রান করে এই দিক থেকে এই অ্যান্ট্রোমেডিয়ালি একে ক্রস করে এখানে জিগজাগ হয়ে তারপরে পুরো আমাদের কে সাপ্লাই দেবে, কি বলে, ইউটেরাসকে সাপ্লাই দেবে। এইটা অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যান্ট্রোমেডিয়াল রিলেশনে থাকবে। কি জিনিস এটা? হ্যাঁ, ইউটেরাইন আর্টারি। এই ইউটেরাইন আর্টারি, তাহলে এইখানে মনে রাখার জন্য এইখানে একটা কথা নিমোনিক্স আছে, সেটা হচ্ছে ওয়াটার আন্ডার ব্রিজ। কথা বুঝছো নাকি? ওয়াটার আন্ডার ব্রিজ না স্যার, ব্রিজের কোথায় থাকে? ওয়াটার ব্রিজের নিচে থাকে না, নিচে থাকে। তাহলে আমাদের এই ইউরেটারে কি আছে? ইউরিন মানে ওয়াটার, তাই না? তাহলে ওয়াটার, সেই ওয়াটারটা আন্ডার দা ব্রিজ হচ্ছে ইউটেরাইন আর্টারি হলো ব্রিজ, আর ইউরেটার হচ্ছে ওয়াটার, যেহেতু এর ভিতর হচ্ছে ইউরিন থাকে, ওয়াটার কন্টেন্ট, এই জন্য ওয়াটার। এই কথা দিয়ে মনে রাখতে হয় আর কি, যে ওয়াটার আন্ডার ব্রিজ। তাহলে কে উপরে থাকবে? উপরে থাকবে হচ্ছে ইউটেরাইন আর্টারি, আর নিচে থাকবে হচ্ছে ইউরেটার। এই দুটো যে রিলেশন বলা হলো, এই দুটো রিলেশন হচ্ছে ইম্পর্টেন্ট রিলেশন। তার ভিতর হচ্ছে ইউটেরাইন আর্টারির এই রিলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো যে সাইট অফ অ্যানাটমিক্যাল ন্যারোইং এবার কনস্ট্রিকশন, যে কনস্ট্রিকশন অফ দা ইউরেটারের কনস্ট্রিকশন কি আছে?
তিনটা স্যার। হ্যাঁ, কনস্ট্রিকশন। যদি তোমাকে বলে অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন, আমরা বলি যে অ্যানাটমিক্যালি এই ইউরেটারে 3টে কনস্ট্রিকশন আছে, তাই না? আর সার্জারিতে বলা হয় যে 5টা কনস্ট্রিকশন আছে। তাহলে কনস্ট্রিকশন কি আছে? ওই যে তোমাদের বলেছিলাম যে কনস্ট্রিকশন কোথায় থাকবে, এটা হলো ন্যারোয়িং পার্ট, এইখানে একেবারে একেবারে লোয়ার পোলের কাছে না, লোয়ার পোলের এইখানটায়, এই জায়গায় থাকবে হচ্ছে পেলভি ইউরিটারিক জাংশন। পেলভি ইউরিটারিক জাংশন এইটে হচ্ছে পিইউজে বলে, পেলভি ইউরিটারিক জাংশন। এই জায়গায় একটা কনস্ট্রিকশন থাকে। আর যেখানে এই পেলভিক ব্রিমকে ক্রস করছে, যে এরিয়া আছে, যে জায়গায় এসে পেলভিক ব্রিমকে ক্রস করছে, আই মিন যে বাইফার্কেশন অফ দা এক্সটার্নাল নাকি কমন ইলিয়া কাটারিকে, হ্যাঁ কমন ইলিয়া কাটারিকে যখন ক্রস করছে, সেই জায়গায় আর একটা থাকবে হচ্ছে একেবারে এই ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে যেখানে ক্রস করছে, এন্ট্রি করছে, ভিতরে ঢুকে পড়ছে, সেইখানে ইউরেটারো ভেসিকুলার জাংশন। তাহলে এটা হলো এই তিন জায়গায় 3টে কনস্ট্রিকশন পাওয়া যায়। এই কনস্ট্রিকশন ছাড়াও তোমার কি সার্জারিয়ালরা আরো বলে আরো 2টো কনস্ট্রিকশন আছে। সেই কনস্ট্রিকশন দুটো হলো কোথায় থাকবে? একটা হচ্ছে ওই ভাস ডিফারেন্স যেখানে ইউরেটারকে ক্রস করছে সেই এরিয়ায় একটা থাকবে, আর একটা হচ্ছে ওই ভিতরে ইউরেটারিক অরিফিস, যেটা হচ্ছে ভিতরে একেবারে ইউরেটারিক অরিফিস। মানে যে বললাম যে এই ইউরিনারি ব্লাডারকে কি করতেছে, ইউরিনারি ব্লাডারকে হচ্ছে অবলিকলি মানে সাইনুয়াসলি এরকম করে এর ভিতর দিয়ে যে এই ট্রাইগনে যে একটা ওপেনিং হয়, সেই ট্রাইগনের ওপেনিংটাকেই বলা হচ্ছে হলো ইউরেটারিক অরিফিস। হ্যাঁ, ইউরেটারিক অরিফিস। হ্যাঁ, এই এরকম যে ট্রাইগন থাকে, ট্রাইগনের আমরা ট্রাইগন পড়বো পরে, যে ট্রাইগনের এই নিচের দিকে হচ্ছে ইউরেথারাল, ইন্টারনাল ইউরেথারাল মেটাস থাকে, আর ওয়ান ইজ সাইডে থাকে হচ্ছে এপাশ থেকে একটা ইউরেটার, এপাশ থেকে একটা ইউরেটার। তাহলে এই এরিয়ায় এইখানে এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন। অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন পড়া হচ্ছে যেখানে এসে আমাদের ইউরেটার আর ব্লাডার মিলে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে ইউরেটারো ভেসিকুলো ইউরেটারিক যে জাংশন, এই জাংশনটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন। এরপরে এর ভিতর দিয়ে অবলিকলি, সাইনুয়াসলি, তারপরে জাস্ট ইনফেরিয়র বিহাইন্ড দা মিউকাস মেমব্রেন এর নিচে দিয়ে এসে এই ট্রাইগনে এসে ওপেন করতেছে ইউরেটারিক অরিফিস। এই ইউরেটারিক অরিফিস বরাবর আর একটা হচ্ছে কনস্ট্রিকশন থাকতেছে। তাহলে মোট এই 5টা কনস্ট্রিকশন। তাহলে 5টা কনস্ট্রিকশন, একটা হচ্ছে পিউজে, পেলভি ইউরেটারিক জাংশন, আর একটা হচ্ছে পেলভিক ব্রিম, আর একটা হচ্ছে আমাদের কি ভেসিকাল জাংশন, না না ভেসিকাল জাংশন, ডিফারেন্স, এটা ভাস ডিফারেন্স, আর একটা হচ্ছে ইউরেটারিক অরিফিস, একেবারে শেষটা হচ্ছে ইউরেটারিক অরিফিস। এই 5টা কনস্ট্রিকশন থাকে। এই কনস্ট্রিকশন আসলে কোথায় থাকে এসব জানি, এইসব মুখস্থ করে আমাদের লাভ। স্যার আমরা কি স্যার পরীক্ষার সময় 5টা বলবো স্যার নাকি 3টে বলবো স্যার? পরীক্ষার সময় তোমরা 3টে বলবা। 3টে বলে যদি তোমাদের রিটেন পরীক্ষায় আসে তাহলে তোমরা 3টে বলবা। 3টে বলে আবার নিচের দিকে যে এছাড়াও আরো 2টো আছে, সময় থাকলেও 2টোর কথা লিখে দিবা, বুঝছো? যদি সময় থাকে তাহলে ওই 2টো হলো আলাদাভাবে নিচে লিখে দিবা। পরীক্ষার সময় 3টে বলবা, তখন তোমাকে এমনি জিজ্ঞেসই করা হবে ভাইবা বোর্ডে যে তাহলে সার্জনরা কয়টা বলে, তখন তুমি বলবা সার্জনরা 5টা বলে। তাহলে সেই 5টা রাত 2টো কোথায় আছে? ওখানে তো তোমার ক্রস এক্সামিনেশন, ওখানে তো যে প্রশ্ন করবে সেটা তুমি প্রথম বলবা 3টে, যেহেতু অ্যানাটমিক্যালি 3টে বলতেছি আমরা। এরপরে এই ইউরেটারিক যে কনস্ট্রিকশন গুলো আছে বা ন্যারোয়িং গুলো আছে, এই ন্যারোয়িং গুলো জেনে আমাদের কি লাভ? এই ন্যারোয়িং গুলো এই যে পেলভি ইউরেটারিক জাংশন, এইখানে যে ন্যারোয়িংটা হয়, এই ন্যারোয়িংটা হয় ডিউ টু মানে এইটা হচ্ছে তোমার কনজেনিটালি এখানে একটা ন্যারোয়িং থাকে। কনজেনিটালি এই ন্যারোয়িংটা যদি খুবই ছোট হয় তাহলে অনেক সময় হাইড্রোনেফ্রোসিস হয়। এই কিডনি দেখা গেল এইখান দিয়ে ড্রেনেজ হইতে পারলো না, কি জন্য একটা বিনটা কি দেখলাম খালেক
বিনতে খালেক, ও ও ও কি কখনো ক্লাস নিয়ে তোমাদের? না স্যার, আমাদের শুধু স্যারই ক্লাস নিছে নতুন, আর বাকি দুজন না না, আমি বলেছি যে যে সময় ফেস টু ফেস ক্লাস হয়েছে তখনও কি কেউ নিয়ে নি ক্লাস? না স্যার, তখন হাফিজ স্যার ছিল না। নিত, আর হচ্ছে ওই যে ফরহাদ জামিল স্যার ছিল। ও ফরাদ। উম, তাহলে আমাদের দেখা যাচ্ছে নাকি? দেখা যায় স্যার। আসছে স্যার, চলে আসছে। তাহলে আমাদের এই ইটা জেনে কি লাভ, যে কনস্ট্রিকশন, এই কনস্ট্রিকশন গুলো কি কোথায় আছে এগুলো জেনে লাভ কি? সার্জারি করবো স্যার ওই সময়। সার্জারির সময় জেনে কি লাভ? এখান থেকে যদি হচ্ছে স্যার এগুলো বন্ধ হয়ে গেলে স্যার, বন্ধ হয়ে গেলে স্যার আবার চেক ওইগুলো করা হয় কি জি স্যার, কি জানি স্যার। বন্ধ হয়ে গেলে স্যার কেটে আবার ঠিক করে দিতে হবে। কেটে ঠিক করে দিতে হবে, সেটা ভালো। তাহলে এইখানে যদি হয়, অবস্ট্রাকশন হয়, তাহলে এই পেলভিউরেটারিক জাংশন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে উপরে থাকবে, আর এইখানে কিন্তু কমনলি অবস্ট্রাকশন হয়ে যায়। এখন কমপ্লিট অবস্ট্রাকশন হইতে পারে, পার্শিয়াল অবস্ট্রাকশন হইতে পারে, ইউজুয়ালি পার্শিয়াল অবস্ট্রাকশন হয়। তা পার্শিয়াল অবস্ট্রাকশন হয়ে গেলে এই কিডনির ভিতর তখন ইউরিন কিন্তু জমা হতে তাহলে থাকে, আর কিডনির ভিতর ইউরিন জমা হয়ে যে কন্ডিশন ডেভেলপ করে সেটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস। এই টার্মটা একটু মনে রাখতে হবে, যে এই কন্ডিশনটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। তাহলে কিডনি কিন্তু অনেক বড়, দেখা গেল আল্ট্রাসাউন্ড করে বোঝাই যাবে না যে এই কিডনি এত থিন হয়ে যাবে, এর পটটা এর রেনাল টিস্যুটা, যে বোঝাই যাবে না। আর যদি অপারেশন না করা হয়, দ্রুত অপারেশন যদি না করা হয় ডায়াগনোসিস করে, তাহলে কিডনি হয়তোবা নষ্ট হয়ে যাবে। বুঝছো? তাহলে এই হাইড্রোনেফ্রোসিস। আর অন্য জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, পার্শিয়াল কমপ্লিট অর ইনকমপ্লিট অবস্ট্রাকশন হয়, তাহলে হাইড্রোনেফ্রোসিস হবে এবং হাইড্রো তখন ইউরেটারও ফুলে যাবে, তখন তাকে বলে হাইড্রো ইউরেটার। কিন্তু এইটা হলো আমি অতিরিক্ত কথা বললাম, এইটা তো আমাদের প্রথম জানতে হবে না। আমাদের কোনটা জানতে হবে? আমাদের জানতে হবে যে এই যে যে 3টে বলো আর 5টা কনস্ট্রিকশন আছে, এই কনস্ট্রিকশন এরিয়ায় যদি কোনো রেনাল ক্যালকুলাই তৈরি হয়, এই রেনাল ক্যালকুলাই যখন বিচ্ছিন্ন হয়ে ইসের ভিতর চলে আসবে, আমাদের ইউরেটারের ভিতর চলে আসবে, তখন এই কনস্ট্রিক্টেড এরিয়াগুলো এসে ওই এইটা রেনাল যে ক্যালকুলাস, ইউরেটারিক ক্যালকুলাস যখন কিডনি থেকে ইউরেটারের ভিতর চলে আসবে, ইউরেটারের ভিতর তো ক্যালকুলাস তৈরি হবে না, কিডনিতে ক্যালকুলাস তৈরি হবে, সেই ক্যালকুলাসটা হচ্ছে রিলিজ হয়ে চলে আসবে আমাদের ইউরেটারের ভিতরে। এই ইউরেটারের ভিতরে এই যে কনস্ট্রিক্টেড এরিয়া, এই কনস্ট্রিক্টেড এরিয়া গুলোই ইম্প্যাক্টেড হয়ে যেতে পারে। স্যার ক্যালকুলাস মানে কি স্যার এখানে? ক্যালকুলাস মানে স্টোন। ক্যালকুলাস মানে তোমাদের সেই ইন্টিগ্রাল আর কি বলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস না, এই ক্যালকুলাস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র স্টোন। পাথর। স্টোন স্টোন স্টোন, এই কিডনি স্টোন বা ইউরেটারিক স্টোন বলতে পারে, ইউরেটারিক ক্যালকুলাস বলে, ইউরেটারিক স্টোন বলে। তাহলে গুড, এর মনে যদি বুঝতে না পারো তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে জেনে নিতে হবে, না হলে দেখা গেল যে আমি বলতেছি তুমি বুঝলে না। তাহলে এখানে কোনো অসুবিধে নাই, কেউ মনে করে না যে আমি জানি না, এটা কেমন কথা হয়ে গেল, যে এই জানি না, লজ্জা পাওয়ার কিছু নাই, সঙ্গে সঙ্গে প্রশ্ন। তাহলে ক্যালকুলাস মানে স্টোন, এই ইউরেটারিক স্টোন বা ইউরেটারিক ক্যালকুলাস, এই সব তাহলে কনস্ট্রিক্টেড এই এরিয়া এসে বেঁধে যাবে। এটা তো সহজ কথা, তাই না? তাহলে কনস্ট্রিক্টেড এই এরিয়া এসে বেঁধে যাবে। তাহলে আমরা এইবার বলো যে এক্সরে যদি করি, যদি এক্সরে করি, তাহলে এক্সরে করলে আমরা তো 2 ধরনের এক্সরে করতে পারি। এটা হচ্ছে প্লেন এক্সরে। প্লেন এক্সরে মানে কোনো কারিশমা না করে সরাসরি এক্সরে ক্যামেরার সামনে দাঁড়ায় এক্সরে করে ফেলতে হবে, ফিল্ম থাকবে পিছনে, এটাকে বলে প্লেন এক্সরে। আর একটা হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে। কন্ট্রাস্ট এক্সরে মানে হচ্ছে এই ক্ষেত্রে কন্ট্রাস্ট এক্সরে, যেমন তোমরা কন্ট্রাস্ট এক্সরে আমরা পড়েছি হচ্ছে বেরিয়াম মিল এক্সরে, পড়েছিলাম না? বেরিয়াম মিল এক্সরে।
বেরিয়াম মিল এক্সরে একটা কন্ট্রাস্ট এক্সরে। বেরিয়াম মিল এক্সরে করলে তো আর আমরা কিডনিতে কিছু পাবো না, তাই না? আমাদের এইখানে বলতে হবে যে আইভিইউ। আইভিইউ নাম শুনছো নাকি? না স্যার। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। ইউরোগ্রাম। এখানে কন্ট্রাস্ট এক্সরে দুই ধরনের করা যায়। একটা হচ্ছে তোমার ওই যে বলেছিলাম যে ইউরেটার দিয়ে, মানে ইউরেথ্রা দিয়ে ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেটার হয়ে আমরা এই পেলভি ইউরেটারিক জাংশন এই পর্যন্ত পৌঁছায় তারপরে কোনো কন্ট্রাস্টকে এই কিডনির ভিতরে ইনজেক্ট করে দিতে পারি। কিডনির ভিতরে ইনজেক্ট করা মানে কি, আমাদের এই পেলভিস, তারপরে মেজর অ্যান্ড মাইনর ক্যালিক্স এর ভিতর যাবে। এই জন্য তোমাদের বলেছিলাম এক সময় যে 8 ভলিউম, যে পেলভিস, মেজর অ্যান্ড মাইনর ক্যালিক্স, এইগুলো টোটাল ভলিউম হচ্ছে কতটুকু বলেছিলাম? 5 ml। 8 ml। এর টোটাল ভলিউম হচ্ছে 8 ml। তার মানে এই পর্যন্ত তুমি ক্যাথেটার দিয়ে ওই ইউরেথেরা দিয়ে ঢুকতে হবে। ইউরেথেরা দিয়ে ঢুকে ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেটার হয়ে তারপর আমরা এই পর্যন্ত পৌঁছাবো। এই পর্যন্ত পৌঁছায় এই ক্যাথেটার দিয়ে, ওই ক্যাথেটার দিয়ে 8 মিলিমিটার সর্বোচ্চ হচ্ছে ইনজেক্ট করা যাবে, তার চেয়ে বেশি ইনজেক্ট করা যাবে না। ইনজেক্ট করার পরে এক্সরে করলেই আমরা ইউরেটারের একটা কন্ট্রাস্ট এক্সরে পাবো। আবার একটা কি আছে যে কিছু কিছু মানে ডাই আছে, যে ডাইগুলো হচ্ছে ভেইনে ইনজেকশন করে দিলেই সেগুলো কিডনি দিয়ে এক্সক্রিটেড হবে, আর নির্দিষ্ট সময় পর পর যদি আমরা এক্সরে নিই তাহলে আমরা কিডনির কন্ট্রাস্ট এক্সরে পাবো, ইউরেটারের কন্ট্রাস্ট এক্সরে পাবো। তারপরে শেষে একেবারে সর্বশেষে যদি আমরা নিই তাহলে ইউরিনারি ব্লাডারের কন্ট্রাস্ট এক্সরে পাবো। তাহলে এইভাবে কন্ট্রাস্ট এক্সরে করা যায়। আইভিইউ বলে যেটাকে, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। এই ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম সেটা হলো আইভিইউ। আর একটা হচ্ছে প্লেন এক্সরে। প্লেন এক্সরে যদি করি তাহলে প্লেন এক্সরে দেখা গেল যে এত বড় একটা, এইখান থেকে এই পুরো আমাদের, তখন তো কিডনি বোঝা যাবে না। যদি কন্ট্রাস্ট এক্সরে করি তাহলে কিডনির আউটলাইন বোঝা যাবে, কিডনি বোঝা যাবে না। কিন্তু প্লেন এক্সরে করলে আমাদের কিডনি বোঝা যাবে না, শুধুমাত্র এই হাড্ডি ফাড্ডি এগুলো দেখা যাবে। কিন্তু হাড় যেগুলো এই হিপ বোন, লাম্বার ভার্টিব্রা, এইগুলো তো আর আমরা দেখার জন্য এই এক্সরেটা করিনি। আমরা এই এক্সরেটা করেছি হচ্ছে প্লেন এক্সরে অফ KUB, যেটাকে বলা হয় প্লেন এক্সরে অফ KUB। KUB মানে কি? কিডনি, ইউরেটার এন্ড ইউরিনারি ব্লাডার। কথা বুঝছো? প্লেন এক্সরে অফ KUB, এই KUB এই বলা হয় প্লেন এক্সরে অফ KUB। কিডনিকে দেখার জন্য একটা প্লেন এক্সরে করা হয়, যে প্লেন এক্সরেটাকে বলা হয় প্লেন এক্সরে অফ KUB, মানে প্লেন এক্সরে অফ কিডনি, ইউরেটার এন্ড ইউরিনারি ব্লাডার, মানে কিডনি, ইউরেটার এন্ড ব্লাডার। এর এক্সরে করে এরকম একটা এক্সরে আসবে যাতে শুধুমাত্র বোনস গুলো দেখা যাবে। এখন বোনস গুলো দেখলে তো তুমি ওর ভিতরে কোনো ক্যালকুলাস আছে কিনা, কোনো স্টোন আছে কিনা সেটা তো তুমি বুঝতে পারবে না। তোমাদের বলেছিলাম যে এই যে কিডনি স্টোন, আর একটা স্টোন হয় গল স্টোন। গল স্টোন কিন্তু এক্সরে তে ট্রান্সলুসেন্ট, মানে রেডিও লুসেন্ট পাওয়া যায়। আর কিডনি স্টোন গুলো, যে ইউরেটারিক স্টোন, এই স্টোন গুলো হচ্ছে রেডিও ওপেক। রেডিও ওপেক মানে কি হবে? রেডিও ওপেক মানে একটা সাদা, এরকম ধরো এখানে সাদার ভিতর সাদা আঁকতেছি তো বোঝা যাচ্ছে না, একটা সাদা পাওয়া যাবে। তোমরা কি কথা বুঝতেছো? তাহলে এক্সরে করলে তো এরকম দেখা যাবে, কিন্তু এই সফট টিস্যু গুলো দেখা যাবে না। এই কিডনি, তারপরে ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, এগুলো যে দেখা যাচ্ছে, এই সফট টিস্যু গুলো কিন্তু দেখা যাবে না। শুধুমাত্র আমরা এই বোনস গুলো দেখবো। ইভেন ইন্টারভার্টিব্রাল ডিস্কের এখানেও ট্রান্সলুসেন্ট আসবে, রেডিও লুসেন্ট আসবে, শুধুমাত্র এইগুলো রেডিও ওপেক আসবে। এখন এইখানে যদি একটা ধরো হয়, ক্যালকুলাস হয়, এইখানে যদি এরকম একটা রেডিও ওপেক শ্যাডো পাওয়া যায়, তো সেটাকে কি আমরা বলবো যে ইউরেটারে, হ্যাঁ ইউরেটারে স্টোন হয়েছে, সেটা কি বলবো? না স্যার, অবশ্যই বলবো না। তাহলে আমাদের এগেইন জানতে হবে, এই যে আমরা এই ইউরেটারের কোর্স জানলাম, এই কোর্স অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কমনলি তাহলে কি পাওয়া যায়? এই পেলভি ইউরেটারিক জাংশন, মানে এই সেকেন্ড বা থার্ড লাম্বার ভার্টিব্রার ট্রানভার্স
প্রসেসের টিপের এইখানে যদি আমরা কোনো দেখি, কি বলে, কোনো রেডিও ওপেক শ্যাডো দেখি, তাহলে আমরা ধারণা করে নেব যে হয়তোবা ইউরেটারে ক্যালকুলাস আছে। সাইন সিমটমস তো থাকবেই, ইউরেটারি কোলিক, ব্যথা, পেটে ব্যথা নিয়ে তো আসবেই। তার সঙ্গে তুমি এক্সরে করলে দেখা গেল যে এই বরাবর ছোট্ট একটা ট্রান্সলুসেন্ট দেখা যাচ্ছে, তো ট্রান্সলুসেন্সি দেখা যাচ্ছে, তাহলে আমরা ধারণা করব যে এটা ইউরেটারিক ক্যালকুলাস। আবার হইতে পারে যে এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে অথবা আশেপাশে যদি কোনো রেডিও ওপেক শ্যাডো দেখা যায়, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি যে এইখানে একটা আছে, ক্যালকুলাস আছে, যেটা হচ্ছে ইউরেটারের ভিতর। অথবা এইখানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে আমাদের, কি এটা, যে ইসচিয়াল স্পাইন, এই ইসচিয়াল স্পাইন বরাবর ও যদি কোনো রেডিও ওপেক শ্যাডো পাওয়া যায়, তাহলে আমরা ধারণা করব যে এইখানে অথবা ইউরেটারে ক্যালকুলাস আছে। তোমরা কথা কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা জানলাম যে এই কনস্ট্রিকশন গুলো কি কি আছে আর কনস্ট্রিকশন গুলোর ইম্পর্টেন্স কি। তা কনস্ট্রিকশন গুলোর ইম্পর্টেন্স হচ্ছে এই ইউরেটারিক স্টোন এখানে ইম্প্যাকশন হয়, স্টোন এখানে বেঁধে যায়। আর একটা হলো যে এইখানে অবস্ট্রাকশন হইতে পারে, তখন হাইড্রো ইউরেটার বা হাইড্রো নেফ্রোসিস হইতে পারে। এইবার আসছো যে আর সেটা এক্সরেতে কিভাবে ডায়াগনোসিস করবে, এটাও কিন্তু তোমাকে বলতে হবে। তোমাকে যখন সে ভাইবা বোর্ডে ওই এক্সরে দেখাবে, এক্সরে কেইউভি, তখন তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কিসের এক্সরে। তুমি তো বললে যে প্লেন এক্সরে অফ কেইউভি, মানে কেইউভি মানে কি, তুমি বললে যে কিডনি, ইউরেটার এন্ড ইউরিনারি ব্লাডার, সুন্দরভাবে বলে দিলে। এইটুকু তোমার এ পর্যন্ত মোটামুটি পাস হয়ে গেছে। একটু ভালো মার্কস পাওয়ার জন্য এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এইটা কেন করা হয়েছে। তুমি বলবা যে কোনো কিডনি এবং কিডনি জোনে, কেইউবি জোনে কোনো রেডিওপেক শ্যাডো আছে কিনা সেটা দেখার জন্য করা হয়েছে। তাই রেডিওপেক শ্যাডো কোথায় থাকলে তুমি বলবে যে এটা কিডনি অথবা ইউরেটারের ভিতর আছে, তখন তুমি বলবা যে অ্যালং দ্য টিপ অফ দ্য ট্রানভার্স প্রসেস, লাম্বার vertebral transverse process and the sacroiliac joint and the tip of the, কি বলে, ইসচিয়াল স্পাইনের টিপ অথবা মেডিয়ালি যদি থাকে, তাহলে আমরা মনে করব যে এইটা হলো ক্যালকুলাসটা ইসের ভিতর আছে। এই কথা বলে দিলে তোমাকে 15-এর ভিতর 12-13 মার্কস দিয়ে দেবে। বুঝছো? এবার আসো যে আর্টারিয়াল সাপ্লাই। আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে কি, বড় এরিয়া দেখতেছো, এই বড় এরিয়া এইখানে যেখানে যে আর্টারি এর কাছে কাছে আছে সেই আর্টারি গুলো সাপ্লাই দিচ্ছে। যেমন এইখানে তোমার থাকবে হচ্ছে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারি এখানে সাপ্লাই দেবে, তারপরে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো ব্রাঞ্চ হয়ে যাবে, তারপরে এখানে সাপ্লাই দেবে। এইখান দিয়ে দেখো আমাদের গেছিল হচ্ছে কোন আর্টারি, যে গোনাডাল আর্টারি একে ব্রাঞ্চ দেবে, গোনাডাল আর্টারি যে ব্রাঞ্চ দেবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়ে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। এই মাঝখান দিয়ে একেবারে ছিল আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সে অ্যাবডোমিনাল অ্যাওর্টা সরাসরি একে ব্রাঞ্চ দেবে। এইখানে আমাদের ছিল হচ্ছে সুপিরিয়র, এখানে ছিল হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা যে ব্রাঞ্চ গুলো, যেটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি, তারপরে এক্সটার্নাল কমন ইলিয়াক আর্টারি, এগুলো থেকেও ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে এর ব্রাঞ্চ আসবে। তারপরে এখানে হচ্ছে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি, ইউটারাইন আর্টারি, এই সবগুলো হচ্ছে একে সাপ্লাই দেবে। তো এই সাপ্লাই কতগুলো দেয় যদি তোমার রিটেনে আসে, তাহলে তো তুমি লিখলে। কিন্তু এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন এরিয়া থেকে সাপ্লাই আসলেও এই সাপ্লাইগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্রাঞ্চ তৈরি করে। এর এই যে রিট্রোপেট্রোনিয়াল যে কানেকটিভ টিস্যু থাকে, এই কানেকটিভ টিস্যুর ভিতরে হচ্ছে এরা কি অ্যানাস্টোমোসিস হয় এবং ব্রাঞ্চিং হয়ে তারপরে হলো আমাদের এই ইউরেটারকে সাপ্লাই দেয়। তবে এই জন্য আমাদের সার্জন হিসাবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইউরেটারকে কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না, ইউরেটারকে বেশি হ্যান্ডেলিং করা যাবে না, এবং ইউরেটার যদি কোনো কারণে মোবিলাইজ করতে হয় তখন ওই এরিয়ার টিস্যু সহ মোবিলাইজ করে নিয়ে যাইতে হবে। শুধু এর থেকে আমরা পেরিটোনিয়ামটাকে সরায় ফেললাম, তারপরে শুধু ইউরেটারকে টেনে এনে বের করে তারপর আরেক জায়গা তাকে ইমপ্লান্ট করে দিলাম যদি প্রয়োজন হয়, তাহলে এইরকম যদি আমরা করি তাহলে কিন্তু ইউরেটার তার ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে।
কারণ ইউরেটারে অনেক জায়গা থেকে ব্লাড সাপ্লাই আসছে, ব্লাড সাপ্লাই গুলো অ্যানাস্টোমোসিস এবং যে নেটওয়ার্ক তৈরি করে হচ্ছে ওই কানেকটিভ টিস্যুর ভিতর। ওই কানেকটিভ টিস্যু থেকে যদি ইউরেটারকে আলাদা করে ফেলা হয় তাহলে ইউরেটারের ওই নির্দিষ্ট এরিয়ায় ব্লাড সাপ্লাই থাকবে না। আর ইউরেটারের ওই নির্দিষ্ট এরিয়ায় যদি ব্লাড সাপ্লাই না থাকে তাহলে কি হবে, ওই এরিয়াটা নেক্রোসিস হয়ে যাবে। ওই এরিয়াটা যদি নেক্রোসিস হয়ে যায় তাহলে কি হবে, ছোট্ট একটা এরিয়া যদি নেক্রোসিস হয়ে যায় তাহলে ওইখানে হচ্ছে ফাইবাস টিস্যু দিয়ে ওই নেক্রোটিক টিস্যুটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি হবে, নতুন করে ওইখানে ওই যে আমাদের 5টার সঙ্গে আরো 2-4টে কি ন্যারো এরিয়া বা কনস্ট্রিকশন আরো যোগ হবে, আর এই কনস্ট্রিকশনটা আরো বেশি হবে। এই জন্য ইউরিনারি ব্লাডার ইউরেটারকে যদি কোনো অপারেশন, অন্য অপারেশন করতেছো সেই সময় তো ও ইউরেটারের গায়ে হাত দেয়া হারাম, একেবারে কোন রকম ওর গায়ে হাত দেওয়া যাবে না, একেবারে হারাম। কারণ ওইটাই কোন রকম তুমি যদি গায়ে দাও, আর যদি ওই যে স্ট্রোক করার কথা বললাম যে স্ট্রোক করলে বোঝা যাবে, তাই ওই স্ট্রোক করতে যে জেন্টাল স্ট্রোকের জায়গায় যদি এটা কোর্স স্ট্রোক হয়ে যায় তাহলেও কিন্তু এখানে এই স্ট্রাকচার তৈরি হতে পারে। এই জন্য অন্য অপারেশনের সময় তো ইউরেটারকে হ্যান্ডেল করাই যাবে না। আর যদি ইউরেটারের অপারেশন হয় তাহলে ইউরেটারের অপারেশনের জন্য আমরা হচ্ছে ওইখানে টিস্যু সহ, অনেকটা টিস্যু সহ ওকে মোবিলাইজ করব, যাতে ওর ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার না হয়। এই কথাটা হলো আমাদের মেইনলি জানতে হবে, বুঝছো, এর মানে ব্লাড সাপ্লাইয়ের ক্যারেক্টারিস্টিক্স। ভেনাস ড্রেনেজ করসপন্ডিং ভেইন একে ভেনাস ড্রেনেজ দেবে। লিম্ফেটিক ড্রেনেজও ওরকম, যে তোমার ল্যাটারাল অ্যাওর্টিক এবং ইলিয়াক যে লিম্ফ নোড আছে সেই লিম্ফ নোড একে থেকে ড্রেন হবে। এবার হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই সম্বন্ধে আমাদের জানতে হবে ভালো, যে নার্ভ সাপ্লাই কোথা থেকে আসলো। নার্ভ সাপ্লাই যদি সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা আসবে হচ্ছে থোরাসিক 12 টু লাম্বার 1 or 2, এই থোরাসিক সেগমেন্ট গুলো, এই স্পাইনাল সেগমেন্ট গুলো একে সাপ্লাই দেবে। এই স্পাইনাল সেগমেন্ট অন্য যে তোমার সোমাটিক সাপ্লাই দেয় অন্য এরিয়ায়, যেমন আমাদের লোয়েন, আমাদের গ্রয়েন, আমাদের মেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই এবং পেরিনিয়াম, এই সব জায়গায় এই সেগমেন্ট গুলো অ্যালং উইথ দ্য প্যারাসিম্প্যাথেটিক সেগমেন্ট, যেটা স্যাক্রাল 2, 3, 4, যেটা নার্ভিয়া রিজেন্টিস বা পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ বলে, এই পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ সাপ্লাই দেবে হচ্ছে আমাদের ইউরেটারকে। সাপ্লাই দেবে, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেবে। এই প্যারাসিম্প্যাথিক সাপ্লাই আমরা আগে দেখেছিলাম যে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের মাধ্যমে মেইনলি হচ্ছে অ্যাফারেন্ট, মানে পেইনটা রেডিয়েট করে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের মাধ্যমে। এখানে কিন্তু দুটোর মাধ্যমে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই অ্যাফারেন্ট হিসাবে কাজ করবে। মানে পেইন এর সঙ্গে রেডিয়েট হইতে পারে, মানে পেইন রিফার হয়ে যেতে পারে। যদি স্যাক্রাল 2, 3, 4 এর মাধ্যমে রিফার হয় তাহলে সেটা হচ্ছে পেরিনিয়ামে, এই পেরিনিয়াম এই অঞ্চলে এসে রিফার পেইন পাবে। আর যদি বিভিন্ন যখন যদি আমরা দেখি যে আপার পার্টে অফ দ্য ইউরেটারে, তাহলে আপার পার্ট অফ দ্য ইউরেটার 12 স্পাইনাল সেগমেন্ট দ্বারা সাপ্লাইড হবে। এই জন্য এর রিফার্ড পেইনটা এই কোন জায়গায় থাকবে আমাদের, যে ফ্লাঙ্ক বা লয়েন যে এরিয়াটা, এই এরিয়াটায় হচ্ছে এই এরিয়াটাই পেইন ফিল হবে, রিফার্ড পেইন হবে। আর যত নিচে মিডিল আসবে তখন আরো নিচের দিকে চলে আসবে। মিডিল পার্ট হইলে আমাদের এই গ্রয়েনের পরে হচ্ছে ওই ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল নার্ভ যেখানে সাপ্লাই দিচ্ছে, কারণ ইলিও হাইপোগ্যাস্ট্রিক আর ইলিও ইঙ্গুইনাল নার্ভ এর রুট ভ্যালু কত, লাম্বার 1, তাহলে আমরা লাম্বার 1, আবার এ সাপ্লাই পাচ্ছে ও লাম্বার 1 সেগমেন্ট থেকে। এই জন্য এই গ্রয়েনে, তারপরে তোমার ইলিও ইঙ্গুইনাল এন্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক যেখানে আপার পার্ট অফ দা থাই, এই সব জায়গা দিয়ে, হ্যাঁ এটা এই মেডিয়াল অ্যাসপেক্ট থাকবে, এই মেডিয়াল অ্যাসপেক্ট অফ দা থাই এই সব জায়গায় এসে হচ্ছে তোমার এর রিফার্ড পেইন হবে। তার মানে এই ইউরেটারি কোলিক, মানে ইউরেটারের ভিতর যদি স্টোন হয় তাহলে এর যে পেরিস্টালসিস হলে এর ভিতরে একটা স্পাজমোডিক পেইন হবে। যত পেইন থাকবে
কিছুক্ষণ পেইন থাকবে, এরপরে আবার আর একটা পেরিস্টালসিস যখন আসবে তখন আবার পেইন শুরু হবে, আবার পেইনটা চলে যাবে, এরপরে আবার যখন স্পাজম শুরু পেরিস্টালসিস আসবে ওই ইউরেটারিক কলিকি বরাবর মানে স্টোন বরাবর, তখন আবার পেইন শুরু হবে। তখন এই পেইনটা আস্তে আস্তে রেডিয়েট করে যেটা একেবারে গ্রয়েন হয়ে স্কোটাম পর্যন্ত পৌঁছায় যেতে পারবে। এই পেইন গুলো বলে স্টাঙ্গারি। এই পেইনটাকে, এই রেডিয়েশনের এই পেইনটাকে বলা হয় স্টাঙ্গারি। তাহলে আমরা আইডেন্টিফিকেশন অফ দ্য ইউরেটারিক কোলিক সম্বন্ধে পড়লাম। ইউরেটারিক কোলিক, তাহলে ইউরেটারিক কোলিক কি বুঝতে পারছো? ইউরেটারিক কোলিক জি স্যার। কি? যে স্পাজমোডিক পেইন ডিউ টু প্রেজেন্স অফ স্টোন ইন দা ইউরেটার। বুঝছো? আর সেই পেইনটা রিফার হবে কোন জায়গা দিয়ে? রিফার হবে হলো কোন অবস্থানে আছে। যদি পেলভি ইউরেটারিক জাংশনে থাকে তাহলে লোয়েন পেইন হবে, তাই না? আর যদি এইখানে আসে, এই যে অ্যাবডোমিনাল পার্ট এবং পেলভিক পার্টের এই পেলভিক ব্রিম বরাবর আসে, তাহলে সেটা আস্তে আস্তে এই লোয়েন হয়ে গ্রয়েন হয়ে আমাদের স্কোটাম এবং পেরিনিয়াম পর্যন্ত পৌঁছায় যাবে এই পেইনটা। এবার হচ্ছে ডেভেলপমেন্ট। তাই কিডনি ডেভেলপ করছিল কোথা থেকে? কিডনি ডেভেলপমেন্ট বলেছিলাম না? জি স্যার, ওটা মেটাফোর। মেটানেফ্রোজ আর মেসোনেফ্রোজ স্যার। মেটানেফ্রোজ। যে মেটানেফ্রোজ যেটা আছে, সেই মেটানেফ্রোজ থেকে হচ্ছে এক্সক্রিটরি পার্ট ডেভেলপ করছিল, তাই না? এক্সক্রিটরি যে পার্টটা, সেই এক্সক্রিটরি যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলেছিলাম? হ্যাঁ, মেটানেফ্রোজ। এক্সক্রিটরি পার্ট মানে হচ্ছে আমাদের নেফ্রন। নেফ্রন ডেভেলপ করে হচ্ছে মেটানেফ্রোজ থেকে। আরেকজন বললে যে মেজোনেফ্রোজ। মেজোনেফ্রোজ থেকে কি ডেভেলপ করে? মেজোনেফ্রিক যে ডাক্ট আছে, এই মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্ট যেটা থাকে, এই মেজোনেফ্রিক ডাক্টের একটা আউট পালসিং হয়, যেটা থেকে আরেকটা বার্ড তৈরি হয়, যেটাকে বলা হয় ইউরেটারিক বার্ড। তাহলে মেটানেফ্রোজ থেকে হচ্ছে নেফ্রন গুলো তৈরি হয়, আর ইউরেটারিক বার্ড যেটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্টের আর একটা বার্ডিং তৈরি হয়, সেই বার্ডটাকে বলে ইউরেটারিক বার্ড। এই ইউরেটারিক বার্ড থেকে তৈরি হয় হলো আমাদের এক্সক্রিটরি কন্ডাক্টিভ যে পার্টটা আছে, সেই কন্ডাক্টিং পার্টটা তৈরি হয় এখান থেকে। কোথা থেকে? সেটা কালেক্টিং পার্ট কোথা থেকে তৈরি হয়? কালেক্টিং টিউবুলস, তারপর কালেক্টিং ডাক্ট। ইউরেটারিক বার্ড। হ্যাঁ, ইউরেটারিক বার্ড থেকে। তাহলে ইউরেটারিক বার্ড থেকে ডেভেলপ করে কি? কালেক্টিং টিউবুলস, তারপর কালেক্টিং ডাক্ট, তারপরে পেপিলারি ডাক্ট থেকে মাইনর ক্যালিক্স, তারপরে মেজর ক্যালিক্স। লাইন ধরে বলতে হবে, আগে মাইনর ক্যালিক্স, তারপরে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, তারপরে রেনাল পেলভিস, তারপরে ইউরেটার। রেনাল পেলভিসের পরে ইউরেটারটা হলো এই ইউরেটারিক বার্ড থেকে ডেভেলপ করে। এর কনজেনিটাল অ্যানোমালিস কি আছে? কনজেনিটাল অ্যানোমালিস এর ভিতরে আমরা দেখি যে এই যে ইউরেটারিক যে বার্ডটা তৈরি হয়, বার্ডটা হচ্ছে এক সময় যে ডিভাইডেড হয়ে ডিভিশন হয়ে যায়। মানে ইউরেটারিক বার্ডটা হচ্ছে ইউরেটারিক বার্ড। এই ইউরেটারিক বার্ড একেবারে এই ভিতরে যে ডিভিশন হয়, ভিতরে যে ডিভিশন হলে কি তৈরি হয়? মেজর ক্যালিক্স তৈরি হয়। মেজর ক্যালিক্স থেকে কি হয়? এই আবার সেটা আরো ডিভিশন হয়ে মাইনর ক্যালিক্স তৈরি হয়। এইভাবে ডিভিশন হচ্ছে একেবারে লাস্টলি যে ডিভিশন হয়। এই ডিভিশনটা যদি প্রিম্যাচিউর হয়, মানে এইখান থেকে যদি ডিভিশন হয়, এইখান থেকে ডিভিশন হয়ে দুটো ডিভিশন যদি তৈরি হয়, তাহলে কি হবে? সেটা এইখান থেকে ডিভিশন হলো, এই জায়গাতে ডিভিশন হয়ে এইদিকে একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল, এইদিকে নিচের দিকে থেকে গেল কিডনি। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি হলো যে কিডনি তাহলে ডাবল পেলভিস হয়ে গেল, তাই না? কথা কি বুঝতেছো, শুনতেছো তোমরা? প্রিম্যাচিউর ডিভিশন। এই ডিভিশন তো হয়, ডিভিশন ইউজুয়াল ডিভিশন হয়। ডিভিশন হয়ে এই যে ইউরেটারিক বার্ডটা আছে, এই বার্ডটার ডিভিশন হচ্ছে। ডিভিশন হয়ে কি তৈরি হচ্ছে? ডিভিশন হয়ে এই রেনাল
সাইনাসে যে ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে মেজর ক্যালিক্স তৈরি হচ্ছে, তাহলে 2 থেকে 3টে মেজর ক্যালিক্স তৈরি হচ্ছে, মেজর ক্যালিক্স আবার ডিভিশন হয়ে 5 থেকে 11টা মাইনর ক্যালিক্স তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই যে ডিভিশন, এই ডিভিশনটা যদি প্রিম্যাচিউর হয়, প্রিম্যাচিউর মানে হচ্ছে যে প্রিম্যাচিউর ডেলিভারি বলে, শুনছো না যে নর্মাল যে সময় ডেলিভারি হওয়ার কথা ছিল তার আগেই যদি ডেলিভারি হয়ে যায় তাহলে প্রিম্যাচিউর ডেলিভারি হয়। তাই এই প্রিম্যাচিউরলি মানে আগেই যদি এই ডিভিশনটা হয়ে যায় তাহলে হইতে পারে হচ্ছে ডাবল পেলভিস তৈরি হইতে পারবে। ইভেন এইখানে ডিভিশন না হয়, ডিভিশন যদি এইখান থেকে হয়, এইখান থেকে যদি হয় তাহলে ডাবল ইউরেটার, তাই না? তাহলে ডাবল পেলভিস, তারপরে বাইফিড ইউরেটার, এবং একেবারে যে ফাইনালি ডিভিশন হয় তাহলে ফাইনালি একেবারে প্রথম থেকেই যদি ডিভিশন হয়ে যায় তাহলে তোমার ডাবল ইউরেটারও ডেভেলপ করে। ডাবল ইউরেটারের ছোট ইউরেটারটা হলো উপর দিকে এসে দেয়, অ্যাটাচমেন্ট দেয় ইউরিনারি ব্লাডারে, আর বড়টা হচ্ছে এই নিচের দিকে যে অ্যাটাচমেন্ট দেয়। তাহলে আমাদের কি হইতে পারে যে ডাবল পেলভিস, বাইফিড ইউরেটার আর ডাবল ইউরেটার এইগুলো হইতে পারে। কি জন্য হইতে পারে এক কথা বলো? প্রিম্যাচিউর ডিভিশন, প্রিম্যাচিউর ডিভিশন অফ ইউরেটারিক বার্ড, ইউরেটারিক বার্ডের যদি প্রিম্যাচিউর ডিভিশন হয়। এবার আসো প্রবলেম কি, মানে কোনো অ্যানোমালিস তৈরি হয়, মানে কোনো প্রবলেম তৈরি হয় এতে? প্রবলেম জানছে এর সঙ্গে সঙ্গে এই যে এইগুলো যদি ঘটে, এই যে ডাবল ইউরেটার, তারপরে এগুলো তো অপারেশন করতে যে অসুবিধা হইতেই পারে। আর এই যে ডাবল ইউরেটার যেটা ডাবল ইউরেটার বললাম না, দুটো ইউরেটার একেবারে, এই ইউরেটারের অনেক সময় এরা যে দেখা গেল যে এরা প্রপার যে ট্রাইগনে যায় তো ইমপ্লান্ট হওয়ার কথা, ট্রাইগনে যায় ইউরিনারি ব্লাডারে ঢুকার কথা, এটা ইউরিনারি ব্লাডারে না ঢুকে অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়েদের হলে ভ্যাজাইনায় যায় ওপেন করে, আর ছেলেদের হলে অনেক সময় ওই কি বলে বালবার ইউরেথ্রা যে ওপেন হয়। যদি ভ্যাজাইনায় যে ওপেন হয়, এ যদি ব্লাডারে না যে ভ্যাজাইনায় যে যোগ দেয় তাহলে কি হবে বলো তো? ইউরিনারি ইনকন্টিনেন্স হবে, ইউরিনারি ইনকন্টিনেন্স হবে, এবং ইনকন্টিনেন্স, এবং সেটা ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসবে। তাহলে এটা খুবই খারাপ। এই যে মানে অ্যাবনর্মালিটি থাকলেই সেইগুলো যদি তোমার ইউরিনারি ব্লাডারে যে জয়েন করে, এই দুটো ডাবল ইউরেটার যদি থাকে এবং তারা দুজনে যদি ইউরিনারি ব্লাডারে জয়েন করে তাহলে তো কোনো অসুবিধা নাই। তার মানে কি স্যার কন্ট্রোল নেই? তাই কথা বুঝতে পারো নাই? শোনো আবার, যে যদি ইউরেটার যদি ডাবল ইউরেটার হয় এবং দুটো ইউরেটারই যদি যে তোমার ইউরিনারি ব্লাডারে ঢুকে পড়ে তাহলে তো আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা গেছে যে একাধিক ইউরেটার হইলে তখন ওরা জায়গা মতো ইউরিনারি ব্লাডারে না ঢুকে অনেক সময় তারা অ্যাবারেন্টলি ইউরেথ্রায় যে ওপেন হইতে পারে। ইন কেস অফ মেলে যে ইউরেথ্রায় ওপেন হয়, ইউরেথ্রায় যদি ওপেন হয় তাহলে কি হবে? আমাদের কন্ট্রোল থাকবে না। তো এই আমাদের কন্ট্রোল সিস্টেম তো আরো উপরে, ইউরিনারি ব্লাডারের ওইখানে, ব্লাডারের নেকে হলে আমাদের স্ফিংটার সম্বন্ধে আমরা পড়বো পরে, ব্লাডারের নেকে স্ফিংটার, কিন্তু এটা যোগ দিচ্ছে আরো অনেক নিচে এসে ইউরেথ্রার সঙ্গে। তাহলে কি? তাহলে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে। আর যদি মেয়েদের ক্ষেত্রে সাধারণত যদি এরকম হয় তাহলে সেটা যে ওই ভ্যাজাইনায় যে ওপেন হয়, আর ভ্যাজাইনায় যদি ওপেন হয় তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্স তো হবেই, তার সেক্সুয়াল লাইফও তো ড্যামেজ হয়ে যাবে, তাই না? এই ধরনের হইতে পারে। আর অ্যাবনর্মালিটি যখনই হয় তখন এই ঘটনাগুলো বেশি ঘটে, বুঝছো? আর যদি এরকম ঘটনা না ঘটে তাহলে আর আমাদের তেমন অসুবিধা থাকে না। এবার আসছো আমাদের যে কি বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড সম্বন্ধে আমাদের, সুপ্রারেনাল গ্ল্যান্ড খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কিন্তু এটা আমাদের এমবিবিএস লেভেলের জন্য অত ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেল জন্য যারা এন্ডোক্রিনোলজি বা এন্ডোক্রিনোলজি সার্জারি পড়ে, এন্ডোক্রাইন সার্জারি পড়ে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। এটা কোথায় থাকে কি এই সম্বন্ধে একটু জানতে পারলেই হবে। তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড, তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড কি জিনিস তোমরা তো এটা অবশ্যই জানো যে সুপ্রারেনাল গ্ল্যান্ড এ কি আছে? পেয়ার অফ
endocrine gland, যেটা upper pole anterior superior to the upper pole of the kidney তে পাওয়া যায় suprarenal gland। এই suprarenal gland এর হচ্ছে দুটো পার্ট থাকে, তোমরা যেটা জানো যে কর্টেক্স এন্ড মেডুলা, এবং এই কর্টেক্স এন্ড মেডুলা যে দুটো পার্ট থাকে, এই দুটো পার্টের কিন্তু ডেভেলপমেন্ট এবং এটা টোপোগ্রাফিক্যালি মানে এটা হচ্ছে ফাইলোজেনেটিক্যালি, অন্টোজেনেটিক্যালি, মানে অন্টোজেনেটিক্যালি, ফাইলোজেনেটিক্যালি, ফাংশনালি, এটা স্ট্রাকচারালি এটা কিন্তু সেপারেট। শুধুমাত্র টোপোগ্রাফিক্যালি এটা একই জায়গায় থাকে, আর সবগুলোই হচ্ছে ভিন্ন। তাহলে এই যে ফাইলোজেনেটিক্যালি মানে কি মনে আছে নাকি তোমাদের? ফাইলাম মানে ওই ফাইলামের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে ফাইলোজেনেটিক্যালি কোনো জায়গায় দেখা যাবে না যে এরা একই স্ট্রাকচার, তা বোঝা যাবে না। আর একটা অন্টোজেনেটিক্যালি কি? অন্টোজেনেটিক্যালি সেল ডিভিশন। অন্টোজেনেটিক হচ্ছে দি লাইফ সাইকেল অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ফাইলাম মানে হলো পুরো ফাইলামের হচ্ছে যে ডেভেলপমেন্ট বা যে সাইকেল, সেটাকে ফাইলোজেনেটিক বলে। অন্টোজেনেটিক হলো লাইফ সাইকেল, মানে একটা হচ্ছে জাইগোট থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত যে সাইকেল, পুরো সাইকেলটাকে বলা হচ্ছে অন্টোজেনি। কথা বুঝছো? তাহলে অন্টোজেনেটিক্যালি, ফাইলোজেনেটিক্যালি, তার মানে কি? অন্টোজেনেটিক্যালি আমরা এখানে বলতে পারি ডেভেলপমেন্টালি। অন্টোজেনেটিক্যালি মানে হচ্ছে এইখানে বোঝানো হয়েছে ডেভেলপমেন্টালি মানে কি? যে ওই যে জাইগোট থেকে শুরু হয়ে যে ডেভেলপ হচ্ছে, এই যে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে মেডুলা আর একটা কর্টেক্স। এই কর্টেক্স আর মেডুলা দুই জায়গা থেকে ডেভেলপ করে। কর্টেক্স যেটা ডেভেলপ হচ্ছে মেজোডার্মাল ডেভেলপমেন্ট করে, কর্টেক্সটা ডেভেলপ করে হচ্ছে মেজোডার্ম থেকে। তার মানে পেরিটোনিয়াল ক্যাভিটির যে লাইনিং এপিথেলিয়াম থাকে, সেই লাইনিং এপিথেলিয়াম থেকে ডেভেলপ করে হচ্ছে কর্টেক্স, মানে মেজোডার্মাল অরিজিন। আর হচ্ছে মেডুলা হচ্ছে একটোডার্মাল অরিজিন। একটোডার্মাল মানে নিউরো একটোডার্ম থেকে। নিউরো একটোডার্মের কোন পার্ট থেকে? নিউরাল ক্রেস্ট সেল থেকে। একটা হচ্ছে একটোডার্মাল অরিজিন আর একটা হচ্ছে মেজোডার্মাল অরিজিন। তার মানে বলছে যে তার অন্টোজেনিক যদি আমরা দেখি, তার নিজস্ব লাইফ সাইকেল যদি দেখি, লাইফ সাইকেল দেখলে আমরা দেখবো যে দুটো পার্ট দুটো এরিয়া থেকে ডেভেলপ করতেছে। তার এই ক্ষেত্রে অন্টোজেনি বলতে তোমাকে ডেভেলপমেন্টালি বলা হচ্ছে। ফাংশনালি মানে কি? ফাংশনালি তোমরা স্ট্রাকচারালি দুটো যদি দেখি, আমরা স্ট্রাকচার পড়বো যে দুটো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কেমন, সেটা আমরা পরে জানবো যে স্ট্রাকচারালি এটা ভিন্ন এবং এটা ফাংশনালিও ভিন্ন। ফাংশনালি মানে কি? একটা হচ্ছে তোমরা তো জানো, হ্যাঁ, ফাংশনালি কাজের দিক থেকে মানে কি? কাজের দিক থেকে একটা হচ্ছে রেনাল কর্টেক্স, একটা হলো রেনাল কর্টেক্স, যে কর্টেক্স কি করে? কর্টেক্স কি স্যার গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড, সেক্সকর্টিকয়েড এই হরমোনগুলো আসে। এই হরমোনগুলো আসে। তাহলে এর ফাংশন এক ধরনের, যেন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড কি কাজ করে? স্যার এটা হলো দেহের যে আয়ন আছে সেগুলো ঠিকঠাক করে। তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট এন্ড ওয়াটার ইমব্যালেন্স করে। ইলেকট্রোলাইট এন্ড ওয়াটার এই ইমব্যালেন্স, যেটা এই ব্যালেন্স করে, তাই না? ওয়াটার ব্যালেন্স করে কোন ওগুলো বাদ দিই। হ্যাঁ, তাহলে এইগুলো যে এস্টেরয়েড, হ্যাঁ ঠিক আছে, ওগুলো বাদ, দুটো ফিজিওলজি পড়াবে তোমাদের। তাহলে এইগুলো তাহলে স্টেরয়েড যে হরমোনগুলো, এই হরমোনগুলো গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড আর এন্ড্রোজেন, এই হরমোনগুলো হচ্ছে এখান থেকে রিলিজ হয়। আর থেকে রিলিজ হয় কোনটা? অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন। ক্যাটেকোলামাইন্স বলে। অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন এখান থেকে আসে। আর অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন কি কাজ করে? স্যার এটা হলো স্ট্রেসের সময় স্যার অ্যাড্রেনালিন কাজ করে, নরঅ্যাড্রেনালিন কাজ করে, স্যার সব মনে নেই। স্ট্রেসের সময় করে। তোমাদের ফিজিওলজি তো পড়াচ্ছে না, নাই বন্ধু? পড়ানো এখন হ্যাঁ, এই তো ব্লাড প্রেশার, ভালো কথা বলছে। তাহলে যে ব্লাড প্রেশার বা হার্ট রেট, এর উপর মেইন কন্ট্রোল করে হচ্ছে এই অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, তাই না? তাহলে আমরা জানলাম যে এটা হলেও এটা অন্টোজেনেটিক্যালি, ফাইলোজেনেটিক্যালি, স্ট্রাকচারালি, ফাংশনালি আলাদা, কিন্তু শুধুমাত্র টোপোগ্রাফিক্যালি মানে কি? মানে অবস্থানগত দিক থেকে।
হ্যাঁ অবস্থানগত লোকেশন অনুসারে এরা হলো মোটামুটি একই একই একটা গ্ল্যান্ডের অংশ হিসাবে এর কর্টেক্স এন্ড মেডুলা একটা গ্ল্যান্ডের অংশ হিসাবে থাকে, কিন্তু বাদ বাকি সব সিস্টেম অনুসারে তারা কিন্তু ভিন্ন ফাংশন, ভিন্ন ডেভেলপমেন্ট, ভিন্ন জায়গায়। একে যদি আমরা সেকশন করি, ইউজুয়ালি এটা হচ্ছে ইয়েলোইশ কালারের দেখা যায়। যদি সেকশন করি তাহলে এটাকে কর্টেক্সটা ইয়েলো পাওয়া যাবে আর মেডুলাটা পাওয়া যাবে হচ্ছে ডার্ক ব্রাউন। হ্যাঁ ব্রাউন ডার্ক ব্রাউন পাওয়া যাবে। এন্ড লোকেশন, এর লোকেশন একটু আমাদের জানতে হবে। লোকেশন কোথায় থাকে? লোকেশন তাহলে এপিগ্যাস্ট্রিক রিজনে। আমরা তো কিডনির কথা বলেছিলাম যে কিডনি হলো এর ভিতর দিয়ে এখানে লাইন যদি টানি আমরা, তাহলে এটা হলো এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াক, তারপর লাম্বার, আম্বিলিকাল রিজন। এই চারটি রিজনে থাকে। এই চারটি রিজনের ভিতর এইটা থাকতেছে হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে। এপিগ্যাস্ট্রিক রিজনের কোথায় থাকে এটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এপিগ্যাস্ট্রিক রিজনের একটু ধারণা যে এইটা যদি রাইটটা হয়, এই রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড এর পোস্ট্রোমেডিয়ালি এই পোস্ট্রোমেডিয়াল এই সারফেসটা, যে সারফেসটা দেখা যাচ্ছে, এই সারফেসটার এইখানে থাকে হচ্ছে যে এই ডায়াফ্রাম। পোস্ট্রোমেডিয়ালি থাকে হচ্ছে ডায়াফ্রাম, আর অ্যান্ট্রোমেডিয়ালি থাকে হচ্ছে কি ইনফেরিয়র ভেনা কেভা। কথা কি বুঝতেছো? যে এর পোস্ট্রোমেডিয়াল এই কোন দিকে, এই এরিয়ায় যে ডায়াফ্রাম এখানে এসে শেষ করে দিচ্ছে, আসলে কিডনিটা আরো উপরে হবে, কারণ কিডনিটা এরা তৈরি করছে একটু নিচে। কারণ আমরা জানি তো এই যে 12 রিব, 11 রিব, তাহলে এই পর্যন্ত উঠে যাবে না কিডনি, আর এই কিডনিটা এই পর্যন্ত উঠে যাবে। কেন যেন এরা একটু নিচে তৈরি করছে, তাই এই কিডনিটা আরো উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে এর পোস্ট্রোমেডিয়ালি থাকবে হচ্ছে ডায়াফ্রাম। অ্যান্ট্রোমেডিয়ালি, এন্ট্রির দিকে অ্যান্ট্রোমেডিয়ালি থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে এইটা কি জিনিস? লিভার। এই যে দেখা যাচ্ছে লিভারের মেইনলি বিয়ার এরিয়া অফ দা লিভার থাকে, তাই না? তাহলে লিভারের পোস্টেরিয়র সারফেসের বিয়ার এরিয়া এই এরিয়ায় থাকে। তাহলে আমরা জানলাম যে তার মোটামুটি একটা অবস্থান কোথায় সেইটা সম্বন্ধে জানলাম। আবার ঠিক একই রকম আমাদের লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের পোস্ট্রোমেডিয়ালি, এই পোস্টেরিয়র এন্ড পোস্ট্রোমেডিয়ালি থাকবে হচ্ছে আমাদের কি এই ডায়াফ্রাম। আর অ্যান্টেরিয়রলি থাকবে কি? অ্যান্টেরিয়রলি আমরা জানলাম যে স্টোমাক বেড। স্টোমাক বেডের কথা পড়ছো না? স্টোমাক বেড, জি স্যার পড়েছি স্যার। স্টোমাক বেডের একটা কন্টেন্ট কি? স্টোমাক বেডের একটা স্ট্রাকচার না রেনাল সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে স্টোমাক বেড, তাহলে স্টোমাকের পিছনে এটা থাকবে, আর স্টোমাক আর এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের লেসার স্যাকটা, এবং এর আশেপাশে আমরা পাবো হচ্ছে ওই স্প্লিনিক যে আর্টারি, স্প্লিনিক ভেসেল, তাহলে স্প্লিনিক আর্টারি এবং হচ্ছে প্যানক্রিয়াস, বুঝছো? তাহলে আমরা পিছন দিকে পাচ্ছি ডায়াফ্রাম, আর সামনের দিকে পাচ্ছি হচ্ছে স্টোমাক, আর স্টোমাক আর ইসের মাঝখানে থাকতেছে হচ্ছে লেসার স্যাক, তারপরে থাকতেছে প্যানক্রিয়াস স্প্লিনিক আর্টারি। এর যে তোমরা পার্সেন্টেজ দিয়ে দিও, এবার শেষ করে গেলে আর ই করবো না, বাদ বাকিটুকু তোমরা পড়ে নিও, এটা অত না, আমরা তো এরপরে এর যদি শেপ সাইজের দিকে যাই, তাহলে শেপটা কেমন? এইখানে দুটো শেপ যেমন দুটো আলাদাভাবে শেপ করছে, আসলে এই রাইটটা শেপটা ঠিকই আছে, রাইটটার শেপ এরকমই হবে, ট্রায়াঙ্গুলার বা পিরামিডাল একটা শেপ হবে। লেফটটা, এই যে লেফট যেটা একটু উপরে আছে, এই যে এই লেফটটা কিন্তু এরকম হবে না, লেফটটা হচ্ছে ক্রিসেন্টিক। এর মাথাটা যতটা আঁকছে এরকম মাথা, এর উপরের অংশ থাকবে না, বুঝছো? এরকম একটা ক্রিসেন্টিক অবস্থা থাকবে, এইটুকু থাকবে না। তাহলে এটা হলো ট্রায়াঙ্গুলার বা পিরামিডাল শেপ হবে। এইটা হবে হচ্ছে যদি ডাইমেনশন ক্রিসেন্টিক বা সেমিলুনার। আর এর ডাইমেনশন যদি ধরো, ডাইমেনশন হলো 1.315 সেন্টিমিটার, বুঝছো? মানে থিকনেস 1 সেন্টিমিটার, ব্রেড হচ্ছে 3 সেন্টিমিটার, আর লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, ওয়েট 5 গ্রাম মতন। একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটার ওয়েট মাত্র 5 গ্রাম। যেমন আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে আমাদের হাইপোথ্যালামাস, খুবই ইম্পর্টেন্ট, যে মাস্টার গ্ল্যান্ড। এই মাস্টার অফ দা মাস্টার গ্ল্যান্ড, তাই না? যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস মাত্র 4 গ্রাম এর ওয়েট, বুঝছো? এবার আসো
এক্সটার্নাল ফিচার, এইখানে যে এর কয়টা সারফেস আছে, কয়টা বর্ডার আছে, এসব জানতে লাগবে না, বুঝছো? শুধুমাত্র এর একটা হাইলাম থাকে, এই হাইলাম রাইটটার উপর, লেফটার ক্ষেত্রে হাইলামটা থাকবে নিচের দিকে, কারণ লেফট সুপ্রারেনাল যে ভেইন, সেই লেফট সুপ্রারেনাল ভেইন কোথায় কোথায় ওপেন করবে? তো স্যার কোথায় ওপেন করলো? লেফট রেনাল লেফট রেনাল ভেইনে। তাহলে লেফট রেনাল ভেইনে হচ্ছে সুপ্রারেনাল ভেইনটা এসে ওপেন করলো, আর রাইট সুপ্রারেনাল ভেইন কোথায় এসে ওপেন করলো? লেফট রেনাল ভেইনের কথা আমাদের জানতে লাগবে, যে লেফট রেনাল ভেইন কিন্তু এটা বলার সময় লেফট রেনাল ভেইনে কিন্তু আরো দুটো ভেইন এসে ওপেন করে। কি কি ভেইন? লেফট গোনাল গুড। তাহলে একটা হচ্ছে নিচের দিকে এসে লেফট গোনাডাল ভেইন, আর উপর দিক থেকে আসে লেফট সুপ্রারেনাল ভেইন। এই দুটো কিন্তু লেফট রেনাল ভেইন তো লেফট কিডনিকে ড্রেন করে, এছাড়াও ওর সঙ্গে এসে আরো দুটো ভেইন এরকম আমরা এসে জয়েন করে, উপর দিকে সুপ্রারেনাল ভেইন আর হচ্ছে নিচের দিকে হচ্ছে লেফট গোনাডাল বা লেফট টেস্টিকুলার আর লেফট ওভারিয়ান ভেসেল গুলো এখানে এসে ওপেন করে। এবং ওপেন করার পরে একটা ডিজিজ বেশি হয়, সেটা এখন বলবো না, সেটা পরে মানে ভেরিকোসিল অফ দা মানে স্কোটামের ভেরিকোসিলটা বেশি হয় এখানে ওপেন করার জন্য। বেশি হয় লেফট সাইডে বেশি হয়। কেন বেশি হয় বলো তো একজন, একটু বলতে পারবে না? কারণ এইটে এসে এই লেফট টেস্টিকুলার ভেইনটা এরকম এসে কিসে এই অ্যাকিউট অ্যাঙ্গেলে যোগ দেয়, মানে ব্লাডটা এখানে এসে এই অ্যাঙ্গেলে ব্লাডটা এসে ফিউজড হয়ে যায়। এইভাবে হচ্ছে এর অ্যারেঞ্জমেন্ট থাকে। এছাড়াও এর একটা নিজস্ব লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে একটা নিজস্ব ক্যাপসুল থাকে। এটা তো রেনাল ফাসা দিয়ে একটা ক্যাপসুল তৈরি হলো, তাহলে একটা নিজস্ব ক্যাপসুল থাকবে। ক্যাপসুলের বাইরে থাকবে হচ্ছে পেরিরেনাল বা পেরিনেফ্রিক ফ্যাট, পেরিনেফ্রিক ফ্যাটের পরে থাকবে হচ্ছে এই রেনাল ফাসা। আর রেনাল ফাসা যেহেতু আর সেপারেট কম্পার্টমেন্টে এনক্লোজ করা থাকে, যে কিডনি কোনো কারণে যদি ড্রপ ডাউন হয় তাহলে তার সঙ্গে সঙ্গে এটা তাকে ফলো করবে না ফলো করবে না। এখানে স্ট্রাকচার তো তোমাদের বলা হয়েছে, স্ট্রাকচার মানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা জানি যে যখন দেখবা তখন বাইরের ভিতরের দিকে 1/10 পরিমাণ থাকবে হচ্ছে মেডুলা, আর মেইনলি থাকবে হচ্ছে কর্টেক্স। হিস্টোলজিক্যালি আমরা দেখবো যে চারদিকে হচ্ছে কর্টেক্স আর মাঝখানে কিছুটা মেডুলার টিস্যু পাবো। এই কর্টেক্সের টিস্যু আবার 3 ধরনের থাকবে, এই যে তোমরা পড়েছো যে 3টে জোন থাকবে। এটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা আর জোনা রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলোসা, এই জোনা গ্লোমেরুলোসা সেলগুলো কেমন থাকবে? ক্লাম্প হিসাবে, কর্ড আর ক্লাম্প, মানে জড়ো, যে অনেকগুলো সেল একসাথে, স্মল পলিহেড্রাল সেল অনেকগুলো একসাথে ক্লাম্প হয়ে থাকবে, বুঝছো? আর তার মাঝে মাঝে থাকবে হচ্ছে ক্যাপিলারি, এরকম এক জায়গায় গুচ্ছ হয়ে থাকবে। এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলে কর্ড আর ক্লাম্প হিসাবে থাকবে। এরকম থাকবে হচ্ছে জোনা গ্লোমেরুলোসায়। আর জোনা ফেসিকুলোটায় কি হবে? জোনা ফেসিকুলোটায় হচ্ছে এরকম লার্জ পলিহেড্রাল সেল, একেবারে মাঝখান দিয়ে ক্যাপিলারি চলে যাবে, আর কলাম হিসাবে এই সেলগুলো একটা কলামে থাকবে। মানে কথা কি বুঝছো? হ্যাঁ, প্যারালেলই থাকবে, মানে একটার সঙ্গে একটা প্যারালেল থাকে। মাঝখান দিয়ে ফাঁকা জায়গা দেখা যাবে, ওই ফাঁকা জায়গা মানে হচ্ছে ওইখানে আছে ক্যাপিলারি, ফেনেস্টেটেড ক্যাপিলারি। আর ওয়ান সাইডে থাকতেছে হচ্ছে আমাদের কি ওই সেলগুলো থাকতেছে প্যারালেল কলাম হিসাবে থাকবে। আর রেটিকুলারিস মানে হলো নন স্পেসিফিক র্যান্ডমলি অ্যারেঞ্জ থাকবে, থাকে হচ্ছে জোনা রেটিকুলারিসে, বুঝছো? এই হচ্ছে কি বলে কর্টেক্সে। আর মেডুলায় পাবো হচ্ছে আমরা ক্রোমাফিন সেল মানে হচ্ছে ডার্ক ব্রাউন, মানে পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমিক অ্যাসিডের কোনো সল্ট যদি দিয়ে কালার করা যায় তাহলে সেটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার পাওয়া যাবে। এবং এই যেহেতু ক্রোমিক অ্যাসিডের প্রতি এর অ্যাফিনিটি আছে, আর অ্যাফিনিটি থাকার কারণে একে ক্রোমাফিন সেল বলে। তাহলে এই ক্রোমাফিন সেল পাওয়া যাবে এখানে। মাঝে মাঝে কিছু আরো লার্জার সাইজের গ্যাংলিয়ন সেলও পাওয়া যাবে। তাহলে একটা পাওয়া যাবে ক্রোমাফিন সেল, যেটা অ্যাফিনিটি আছে হচ্ছে
কিসের প্রতি? ক্রোমিক অ্যাসিডের সল্টের, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যদি এটাকে স্টেইনিং করা যায় তাহলে ডার্ক ব্রাউন স্টেইন দেখা যাবে। এই ধরনের যত সেল আমাদের বডিতে আছে সবগুলোকেই বলা হয় ক্রোমাফিন সেল। এরপরে ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই হচ্ছে 3টে সোর্স থেকে ব্লাড সাপ্লাই আসে, তাই না? 3টে সোর্স থেকে ব্লাড সাপ্লাই আসবে, কি কি? সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র। হ্যাঁ, একদম শুদ্ধ। তাহলে তোমরা ওই 3টে সোর্সের থেকে আসবে। একটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ মিডল সুপ্রারেনাল আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চ অফ abdominal inferior suprarenal artery is a branch of renal artery. তাহলে এরপরে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ তো বলা হয়ে গেছে যে ভেনাস ড্রেনেজ হাইলাম থেকে বের হয়ে আসবে, একটা সিঙ্গেল ভেইন থাকবে। 3টে আর্টারি যেমন সাপ্লাই দিচ্ছে ওরকম 3টে আর্টারি থাকবে না, ভেইন থাকবে সিঙ্গেল হাইলামে। এই হাইলাম দিয়ে বের হয়ে আসে, তারপরে কার সঙ্গে জয়েন করবে কোনটা তা তো বলে দিলাম, তাই না? যে ওইভাবে জয়েন করবে, ওইটাকে আমাকে মনে রাখতে হবে। এরপরে আসো তোমার যে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক মাইলিনেটেড সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে এটা হচ্ছে তোমার মাইলিনেটেড পিরিগ্যাংলিয়নিক ফাইবার দিয়ে এটা সাপ্লাই দেয়া থাকে। আর এই সাপ্লাইটা মেইনলি যায় হচ্ছে আমাদের কি মেডুলায় যায়। আর কর্টেক্স কন্ট্রোল হয় কি করে? কর্টেক্স অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, যে অ্যাডেনোকর্টিকোট্রফিন যে হরমোন আছে এই হরমোন দ্বারা কন্ট্রোল হয়। তোমরা যেহেতু এন্ডোক্রাইন পড়তেছো, সিস্টেম পড়তেছো, এই জন্য এর পরবর্তীগুলো আর আমার পড়াবো না। ক্লিনিক্যালি এগুলো কিন্তু মাঝে মাঝে যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড কারোর কার্ডে যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো কিছু ধরে, যেমন এডিসনস ডিজিজ। এডিসনস ডিজিজ কেন হয়? মানে ইনসাফিসিয়েন্সির জন্য হইতে পারে, সিক্রেশনের জন্য হইতে পারে। তারপরে অ্যাড্রেনাল এগুলো তো তোমাদের ইসে পড়াবে, এই জন্য আর আমি পড়াচ্ছি না। হ্যাঁ, তারপরে অ্যাড্রেনালেক্টমি। সাধারণত অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু এক্সিশন করা হয় না যদি ফিওক্রোমোসাইটোমা না হয়। ফিওক্রোমোসাইটোমা যদি না হয় তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে রিসেকশন করা হয় না। যদিও বা এখানে থিওরিটিক্যালি বলা হয়েছে যে ব্রেস্ট কার্সিনোমা বা প্রোস্টেট কার্সিনোমা যদি হয় তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে যদি রিসেকশন করে দেওয়া যায় তাহলে ইসের মেটাস্টাসিস একটু কম হয়। ওই কি বলে তোমার ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এর ইন্টেন্সিটি কমে যায়, মেটাস্টাসিস একটু কম হয়। কিন্তু সাধারণত প্র্যাকটিক্যালি এটা করা হয় না। তবে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি অপারেশন কোনো রকম করতেই হয় তাহলে প্রথমেই আমাদের মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমাদের হ্যান্ডেল করার আগেই আমাদের ওই যে হাইলামে যে ভেইনটা আছে ওই ভেইনটাকে লাইগেট করে নিতে হবে। এই কথাটা মনে রাখতে হবে, কারণ এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ভিতরে অ্যাড্রিনালিন এর নন অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন কিন্তু কিছু জমা থাকে। আর ওই তুমি যদি হ্যান্ডেলিং শুরু করো আর ওইটা যদি সার্কুলেশনে চলে আসে তাহলে রোগীকে ওই অজ্ঞান অবস্থায় বাঁচায় রাখা খুবই কঠিন হয়ে যাবে, বুঝছো? প্রেশার অনেক বেড়ে যাবে, প্যালপিটেশন হবে, বুঝছো? হার্ট ঠিক মতন কাজ করবে না। এই জন্য ওই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা এইটা হচ্ছে আমাদের অ্যানাটমির সঙ্গে যায়। তারপরে টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড এইটা সাধারণত এই টিউমার হলে আমরা ওই মেডুলার যে ইফেক্ট গুলো সেই ইফেক্ট গুলোই বেশি হয়, যেমন সিভিয়ার হাইপারটেনশন হয়, প্যালপিটেশন, হেডেক অ্যান্ড এক্সেসিভ সোয়েটিং অ্যান্ড পেলোর, এইগুলো হইতে পারে হচ্ছে এই কন্ডিশনে। তাহলে তোমরা আজকের মতন হচ্ছে ক্লাস শেষ।